ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক রেডিও নেক্সটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। And yes, welcome back Radio Next 93.2 FM Eider Tritiyo Rat and the wonderful, the one and only Ashes in the house. Welcome to Radio Next 93.2 FM. Eid Mubarak সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। How was your Eid? তৃতীয় দিন আজকে। হ্যাঁ, ঈদ কেমন কাটছে? ঈদে কি করা হলো না করা হলো? মানে আমার অ্যাটলিস্ট আমার জন্য অ্যাজ ইউজুয়াল আর কি। আচ্ছা। সব সময় কুরবানির ঈদ যেরকম হয় সকালবেলা উঠে গরু টরু হ্যান ত্যান তারপরে so it's pretty মানে নরমাল আর কি। Pretty basic. All right. We are very excited to have you here Radio Next Same আজকে। here. Thanks for having us. আমি খুব বেশি নার্ভাস। প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে অ্যাশেজ নামটা নিয়ে অফ কোর্স অ্যাশেজ নাকি একটা ব্যান্ডের নাম না, অ্যাশেজ নাকি একটা ঘোরের নাম, এরকম একটা স্টেটমেন্ট আমি কোথাও পড়েছি। সো এই স্টেটমেন্টের ব্যাপারে কি কিছু বলবেন? কেন অ্যাশেজ একটা ঘোরের নাম? So Ivan he came up with the name. Yes. So please. এরকম কোনো কিছু না, এটা 2008-এ মেবি 2008-এ আমরা যখন ব্যান্ড ফর্ম করি তখন এই নামটা রাখা হয় এবং এইটার নামটার পেছনে ওরকম কোনো আলাদাভাবে ফিলোসফি বা এরকম কোনো কিছু না, তখন নামটা পছন্দ হয়েছে, নামটা রাখা। না, আমি বলছি অ্যাশেজ নামটার পেছনে যে অনুভূতিটা এখন সবাই যেভাবে রিলেট করে, it is more like an emotion, it is more like a drug, এরকম একটা ফিলিং কাজ করে মানুষের। why is that? এইটা আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে চিন্তা করি। অনেকে আমাদের জিনিসগুলোকে অনেক পছন্দ করে, অনেকে অনেকভাবে নেয়, তো আমাদের ভালো লাগে মানুষের এই এক্সপেকটেশন, ভালো লাগা অনেক বড় আকারে একটা ইমোশনের জায়গাটা অনেক অন্যরকম ভাবে পৌঁছে যায়। লাইক আমাদের কনসার্টগুলোতে দেখা যায় অনেক দূর থেকে অনেক দূরের ডিস্ট্রিক্ট থেকে আসে, অনেক অপেক্ষা করে। সো এটা ব্যান্ডের বাইরেও অনেক একটা আলাদা একটা রিলেশন থাকে। সো অন্য একটা জায়গায় মানে ভালোবাসার একটা জায়গাটা চলে গেছে। আচ্ছা, আমরা একটু ক্যামেরার দিকে সবাই যদি একে একে একটু উইশ করি, হ্যালো বলে ফেলি, তাহলে আমাদের ভিউয়ার্সরা যারা লাইভে দেখছেন রেডিও নেক্সট 93.2 FM এর পেজে, তাদের সাথে আমাদের উইশ বিনিময়টা হয়ে যাবে। সো আমরা এখান থেকে শুরু করি। হ্যালো, ঈদ মুবারক, দিস ইজ আদনান। হাই, ঈদ মুবারক। Hello, Eid Mubarak. হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মুবারক। সরি, এটা প্রথমে করা উচিত ছিল, আমি স্কিপ করে গেছি উইশ পার্টটা। প্রথমে আই জাম্পড ইনটু আ কোয়েশ্চেন। অলরাইট, সো আজকে আমরা শুরু করছি কোন গানটা দিয়ে? Ivan? শুরু করছি তারাবাতি দিয়ে। ওকে, awesome. আমার আকাশে আমি থাকি, বিশ্ব ছড়া ঘুম হয় না, তারাবাতি চলে, তারাবাতি নিভে, একটা মেয়ে বাস স্টপে কাঁদে, তারাবাতি চলে, তারাবাতি নিভে, তারাবাতি চলে, তারাবাতি নিভে, একটা মেয়ে বাস স্টপে কাঁদে। আমার এখানে আমি একা, সবুজ বালিশে জলসা দেখি, আমার এখানে আমি একা, সবুজ বালিশে জলসা দেখি।
আমি থাকি 200 ছড়া ঘুম হয় না তারাবাতি জ্বলে তারাবাতি নিভে একটা মেয়ে বাস স্টপে কাঁদে তারাবাতি জ্বলে তারাবাতি নিভে তারাবাতি জ্বলে তারাবাতি নিভে একটা মেয়ে বাস স্টপে কাঁদে আমার এখানে আমি একা সবুজ বালিশে জলসা দেখি আমার এখানে আমি একা সবুজ বালিশে জলসা দেখি ও All right, thank you so much. That was so lovely. That was so lovely. Thank you. ঈদ মোবারক জানাতে চাই সবাইকে এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভ দেখছেন রেডিও নেক্সট 93.2 FM Ashes in the house. Any questions, any comments, any feelings যে কোনো কিছু শেয়ার করতে চাইলে অবশ্যই রেডিও নেক্সটের ফেসবুক পেজে চলে আসবেন, সেখানে আপনি কমেন্ট করে দিবেন। আরমিন সেগুলো অফকোর্স ঝটপট করে পড়ে ফেলতে চাই। আচ্ছা, এখন যেহেতু আমরা একটু জাস্ট পেছনের দিকে যদি যাই, let's go back to 2006 when you were not a band, and then 2008 and then 2014 আজকে 2018 it's been a long journey, right? প্রথমে যখন শুরু করেছিলেন সেই সময়টায় কি এতটুকুন 10 বছর পরে আজকের যেই জায়গায় আপনারা সাফল্যে পৌঁছেছেন এটা কি আপনারা দেখে নিয়েছিলেন? Did you know that you guys were going to be all over? অ্যাকচুয়ালি এত কিছু মানে এরকম বড় কিছু চিন্তা করে আসলে শুরু করিনি। আমাদের ভালো লাগার জায়গা থেকে শুরু করছি। আমি এবং রাফসান, আমরা কাজিন, এবং বিজয় আমাদের অনেক ছেলেবেলার বন্ধু। তো আমরা তিনজন একসাথে, এটা মনে হয় 2005-এর কথা, রাইট? হ্যাঁ। তো দেন 2005-এ যে আমরা মানে ওইভাবে ব্যান্ড বলতে যেটা বোঝায় ঠিক তা না, কিন্তু ব্যান্ড করার ইচ্ছে, প্ল্যান, কিছুটা স্বপ্ন দেখা, এই জায়গাগুলো ছিল। একটা অ্যাকুস্টিক গিটার ছিল রাফসানের বড় ভাই রানা ভাই, ওইটা দিয়ে আমরা ছোট রুমে বসে বসে গান করতাম। মানে আমার বাসায় একটা there's this room যেটা অনেক ছোট, সো ওইটার নাম ছিলই ছোট রুম। ওইখানে গিটার অ্যাকুস্টিক গিটার নিয়ে আমরা টুংটাং করতাম আর কি। দ্যাটস হাউ ইট অ্যাকচুয়ালি স্টার্টেড আর কি ব্যাক ইন দ্য ডেজ। সো অনেকে যারা হয়তো দেখছে বা যারা হয়তো বা অনেক ইন্সপায়ার্ড হতে চায় যে ভালোবাসার জায়গা থেকে কাজ করলে আসলে কত দূর যাওয়া যায়, Exactly. they can actually take you as an icon, তাই না? যে ভালোবাসার জায়গা থেকে শুরু করে আজকে you are here. True. So how does it feel looking back 10 years? It's a long time. You guys are still together. এটা কিন্তু খুব রেয়ার একটা ব্যাপার যে এত বছর ধরে একসাথে। অনেক সময় হয় না যে ফর্ম হয়, ব্রেকআপ হয়, আবার Exactly. নতুন, True. বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট। একদম ইনসেপশন থেকে you guys were together, the Right. two of you. Right. So how is that? How did that work out? কখনো কোনো প্রবলেম হয়নি? কিছু হয়নি এতগুলো বছরে? we actually had a lot of ups and downs. আচ্ছা। মানে এমন না যে সবসময় মানে স্মুথ ছিল, ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা। মানে শুরুর দিকে এরকম হতো না, বাট মানে যখন we became a band, যে আরো মেম্বার এখানে মানে আমাদের সাথে বাজাচ্ছে, সো তখন we had to think about যে আমরা কি টাইপের মিউজিক করব, কি টাইপের লিরিক্স থাকবে, সবার একটা ইনপুটস আছে এখানে। সো আমাদের অ্যালবামের কাজ করার সময় we had to go through ups and downs, rough patches আমাদের ছিল। তারপরে we got done with the album, এর পরে shows নিউ, সো এগুলো মানে ওটা থাকে আর কি। বাট লাস্ট আলটিমেট কথা হচ্ছে যে আমরা এত কিছুর পরও we're still together. Exactly. So congratulations on that, and of course congratulations on the fact যে album was a sold out. Yeah. And that is a very big success, I think, আমাদের মার্কেটে আমরা যদি চিন্তা করি। How did you deal with that? Did you know it was coming? Did you expect it? I actually never saw it coming. আচ্ছা। বিকজ মানে আমার কাছে মনে হয়েছে যে মানে অবভিয়াসলি আমরা ড্রিম করতাম যে we want to make it big one day, but
এরকম রেসপন্স যে হবে অ্যালবামের এটা আমি অ্যাকচুয়ালি আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি আমি মনে করছি হ্যাঁ মানে আমরা আর কি বড় ব্যান্ড কি হইতে পারবো ঠিক আছে মানে কতটুকু বা হইতে পারে ঠিক আছে আচ্ছা, মানে আচ্ছা। মানে অলওয়েজ আমার মধ্যে একটা ফিলিং ছিল যে হ্যাঁ মানে the bigger bands of our country মানে Right. ওরকম হওয়াটা is just too good to be true বাট থ্যাঙ্কফুলি আমাদের গান মানুষজন শুনছে ভালো লাগছে সবার and I would actually like to thank my cousin Evan because he is the one who actually came up with all the songs আচ্ছা সব লিরিক সব সুর ও আমরা জাস্ট পরে মানে অ্যাজ এ ব্যান্ড আমাদের ইনপুটস গুলো দিছি ওকে সো ওগুলাই মানুষজন পছন্দ করছে সো দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট আচ্ছা লাভলি আমরা কিন্তু জাস্ট আপনাদের দুজনের কাছ থেকে শুনছি আমি আরেকটু এবার ডানে বায়ে সব দিকে আমি যেতে চাই আই ওয়ান্ট টু আস্ক বিজয় ভাই দ্যাট ডিড ইউ নো দ্যাট ইউ আর গোনা মেক ইট সো বিগ ইউ আর ওয়ান অফ দ্য টপ মানে কমার্শিয়ালি সাকসেসফুল ব্যান্ডের মধ্যে এখন টপ লিস্টে কিন্তু আপনাদের নাম আছে সো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট কাইন্ড অফ সাকসেস এন্ড দ্যাট কাইন্ড অফ পপুলারিটি কিভাবে ডিল করেন ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটাই হ্যাঁ আচ্ছা অলরাইট আর উই গোইং টু মুভ অন টু আ নিউ সং এখন ওকে আচ্ছা আমরা এখন করছি কেমন আছো হ্যালো 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 কেমন আছো কোথায় মনে কি রবে নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে কি দিয়েছে তারে বোঝাবো আমার কোন আকাশে সে ডানা মেলে উড়ে এইভাবে মেটের জীব কোন রকমের হলুদের কত গাড়ি চলে যায় দূরবীনে বাড়ি জানালাতে মুছে দেবে কি ছাড়তে হে পারি না ধরতে পারি না সহিতে হে পারি না
দেশে থাকে সে কোন দেশে ঘুমায় নিয়ে যাব আমি নিয়ে রে তুমি কত নেশারে জীব ধোয়ায় ধোয়ায় এসে তেরে ফাঁকে স্বপ্ন দেখা কত দিনের ব্যথা বোঝাবো কারে কত ব্যথা সয়ে যায় সরে যেতে দাও ছাড়তে পারি না ধরতে পারি না সহিতে পারি না বাঁধতে পারি না ছাড়তে পারি না রে সহিতে পারি না রে বাঁধতে পারি না রে Woohoo! Oh my goodness! Oh my goodness! Oh my goodness! I had goosebumps. আমার একদম মনে হচ্ছিল লোম দাঁড়িয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। That was so amazing. It is such an honor to listen to you live এখানে বসে স্টুডিওতে। Thank you so much and yes, welcome back. Radio Next 93.2 FM এ আছেন ঈদের স্পেশাল শোতে আমরা সবাই আছি। Thank you so much যারা লাইভে আমাদের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড আছেন। I hope কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সব কোয়েশ্চেন্সগুলো সবকিছু সরাসরি আশিসকে আমরা জিজ্ঞেস করতে পারবো। আপাতত আমার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি করি, আপনারা একটু শোনেন, ঠিক আছে? I hope that's going to be okay. আমরা জানি যে অ্যাশেসের মেম্বার্সরা জি আচ্ছা আচ্ছা ওকে সো উই নো দ্যাট মোস্ট অফ ইউ আর বেসড ইন চিটাগং, রাইট? Is Not that actually. it? না না এরকম that না is actually wrong. নট এক্স্যাক্টলি আমরা তো রিসার্চ করে অতটুকু এসেছিল যে চিটাং আসলে ও চিটাগাং এর তো আচ্ছা এর So, জন্য আর কি এর- সবাই এর জন্য সবাই চিটাগাং। না এখানে আমার প্রশ্নটা এরকম হতো যে আমাদের বাংলাদেশি ব্যান্ড মিউজিকের যদি আমরা সিনটা ধরি আমার মনে হয় ইটস ভেরি ঢাকা বেসড। Absolutely. মানে চট্টগ্রামে যদি আমরা ওইভাবে যদি চিন্তা করি হোয়াট ইজ দ্য সিন লাইক, হোয়াটস দ্য ডিফারেন্স ঢাকার সিন আর চট্টগ্রামের সিন, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু পারফর্ম যদি আমরা ঢাকার বাইরে কোথাও করি, বা প্রবলেম কিরকম হয়, সিনটা কিরকম? আমরা যেমন যখন ঢাকার বাইরে শো করতে যাই তখন আমরা কিন্তু ঢাকার বাইরে শো করতে গেলে খুব একটা প্রবলেমস ফেস করি না। ওকে যে আমরা মজা করতে করতে যাই, তারপর ওইখানে ওই জায়গাটা আমাদের ফ্যান্সরা ওদের সাথে দেখা হয়, জাস্ট ট্রেনে যাই, বাসে যাই বা যেভাবেই যাই না কেন আমরা ওখানে নেমেই উই গেট টু মিট অল দিস পিপল যারা আমাদের জন্য ওখানে ওয়েট করতেছে। সো ওইগুলো দেখতেই আমাদের খুব ভালো লাগে। তারপরে এটা একটু কি খুব আশ্চর্যজনক না ব্যাপারটা, যেভাবে দ্য ফ্যান ফলোয়িং দ্যাট ইউ হ্যাভ অ্যান্ড দ্য ওয়ে ইউ আর রিসিভড এনিওয়্যার ইউ গো, সেটা মানে রিসেন্ট আমি কয়েকটা শো আপডেট দেখছিলাম, ফেনী তারপরে ময়মনসিংহের যে আপডেটগুলো ছিল, ইটস ক্রেজি, পিপল আর অল ওভার, দে আর অ্যাবসলিউটলি ক্রেজি,
তাই না? এন্ড ইভান ভাই কোনো কথাই বলছেন না, আই ডোন্ট নো ওয়াই, না, না, একদম না। চুপচাপ। না, এই ব্যাপারটার একটা কথা মনে পড়ে, আমাদের বরিশালে একটা শো ছিল। জি এটা আমরা যখন মানে কনসার্ট শেষ করে বরিশাল থেকে ঢাকায় ব্যাক করার জন্য লঞ্চে আসি। তো আমরা লঞ্চের তো একটা মানে একটা একদম ফিক্সড একটা টাইম থাকে যে সময় লঞ্চটা ছাড়বে। তো আমাদের কনসার্ট শেষ হওয়ার পর সামহাও ওখানের মানুষজন জানছে যে আমরা এই লঞ্চে করে ঢাকায় যাব। আচ্ছা তো দেন ওই লঞ্চে মনে হয় অ্যাটলিস্ট 600-700 জন। আমরা গিয়ে দেখি ওই লঞ্চের ভিতর বসে আছে, দাঁড়ায় আছে, চিৎকার চেঁচামেচি, এবং ওই লঞ্চ ছাড়তে পারতেছে না। এবং ওখানে ওরা খুঁজতেছে হন্য হন্য হয়ে প্রত্যেকটা করিডোরের মতো করে, যে কম্পার্টমেন্টের ভিতরে। হ্যাঁ খুঁজতেছে আমাদেরকে, আমরা লুকাই আছি, আমাদেরকে দেখে এক পা করে আবার পিছাচ্ছি, এরকম অবস্থা। ভয়ঙ্কর অবস্থা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যখন আধা ঘন্টা থেকে 40 মিনিট লঞ্চ এই জন্য লেট হয়েছে। তো দেন যখন লঞ্চটা ছাড়ার পর আমরা তো অনেক মানে রুমের ঢোকার পর মানে জাস্ট হাঁপাচ্ছি এবং দরজা বন্ধ। 1 ঘন্টা কি আধা ঘন্টা পর আমরা ওখান থেকে একটু বের হলাম, করিডোরে হাঁটাহাঁটির জন্য। দেখি যে কয়েকজন দাঁড়ায় আছে। তো আমরা বললাম জমাইকার, তোমরা যাওনি? যে না ভাই, আমরা এখন ঢাকায় যাচ্ছি। দ্যাট ইজ ক্রেজি। ওয়াও। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে আমার পরবর্তী যে প্রশ্ন সেটা আপনার কাছে ইভান ভাই, সেটা হচ্ছে ইউ আর দ্য ভোকালিস্ট অফ অ্যাশেজ, দ্যাট ইজ ওয়ান আইডেন্টিটি। আপনার আরেকটা পরিচয় আছে কিন্তু, এটা আমরা সবাই জানি, ফেসবুকের মাধ্যমে হোক যেভাবে হোক, যে লেখক আপনি যে লেখাগুলো লেখেন সেটা নিয়ে আপনার যে এত বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং, আমরা সেই লেখকের সাথে আজকে একটু কথা বলতে পারি, তার সাথে একটু পরিচিত হতে পারি। আপনার ইন্সপিরেশন না, কিভাবে? ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে লেখক পরিচয়টা দিতে স্বচ্ছন্দ বোধ করি না, এই জন্য যে ওইটার জন্য যে যোগ্যতা থাকতে হয় ওই সাহসটা আসলে আমার নাই। তো এই কারণে আমি খুব বড় কিছু লিখি না, বা ওই আকারে বই বের করা বা প্রবন্ধ ওরকম কিছু না, ছোট ছোট টুকরো টুকরো লেখালেখি। এটার ইন্সপিরেশন হচ্ছে আমি অনেক আগে থেকে অনেক বই পড়তাম। আচ্ছা 2004-5 থেকে আমি যখন ঢাকায় পাবলিক লাইব্রেরি, তখন সারা রাত খোলা থাকতো। তো ওখানে ঢাকা পাবলিক লাইব্রেরিতে বই পড়তাম রাতে। অ্যান্ড দেন যখন চিটাগং পাবলিক লাইব্রেরি, আমার স্কুল লাইফে ডে শিফটে ছিলাম, স্কুল ক্লাস না করে পাবলিক লাইব্রেরিতে থাকা। তো ওই জায়গাটা থেকে একটা সময় লেখালেখি করা, মন মানসিকতা নিয়ে লেখা না, এই জাস্ট কিছু একটা লিখবো বা এখন এমনি একটা কিছু শেয়ার করা, ওই জায়গা থেকে আসলে মানে ওরকম বড় কোনো পরিকল্পনা সময় নিয়ে বসে বসে লেখা একটার পর একটা চ্যাপ্টার ওইভাবে আসলে এখনো করা হয়নি। আচ্ছা, মানে তার মানে হচ্ছে যে আপনার মানে এত বড় সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফ্যান ফলোইং এর কথা বলি, এটা আসলে ওরকম মানে প্ল্যানিং এর মধ্যে, বা আপনি ওরকম একটা ফ্যান বেস চান ওরকম কোনো চিন্তা আসলে না, আপনি নিজে থেকে এক্সপ্রেস করতেন। এটা একদমই না, কারণ আমরা অ্যাশেজ সবসময় একটু মানে নট অনলি আমরা অ্যাশেজও আমরা লাইক এই আজকে পাবেল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ওনার সাথে আমাদের এর আগে একটা রেডিওতে কাজ করা হয়েছিল, এটা ছিল 2013 সালে। তো আমি ওনাকে জানালাম যে পাবেল ভাই, এরপরে 2018-তে আজকে হচ্ছে আমাদের 3য় রেডিও প্রোগ্রাম। হ্যাঁ, মানে এর মাঝখানে আমরা শুধু একবার কাজ করছি, মানে আমরা খুব অ্যাক্টিভ থাকি খুব এই সব ব্যাপারে, আসলে তা না। আচ্ছা, সো তার মানে হচ্ছে যে আমরা যারা হয়তোবা আশাবাদী যে কোনো এক সময় আপনার কোনো বই বা কোনো লেখা এরকম কোনো পরিকল্পনা আপনার আসলে নেই, মানে মন ভেঙে দিবেন কিন্তু না, কারণ ফ্যানরা যারা শুনছে তাদেরই মানে অনেকজনের সাথে কথা বলে এটা একটা কনক্লুশন যে আমাদের মনে খুব কৌতূহল যে এরকম কিছু কি আমরা পেতে যাচ্ছি কিনা, কখনো পাবো কিনা, বা আপনার কোনো এরকম পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, আমার জায়গা থেকে বলতে গেলে এরকম কোনো পরিকল্পনা এখন নেই, আর ভবিষ্যতে এটা ডিপেন্ড করে, কিন্তু আপাতত কোনো প্ল্যান নেই। I'm really sorry ফ্যানরা যারা অনেক অধীর আগ্রহে ছিলেন এরকম প্রশ্নটার পরে কিছু একটা পজিটিভ পাবো হয়নি, বাট আই এম প্রিটি শিওর দ্যাট ট্যালেন্ট যেরকম ভাবে টেকস ইউ প্লেসেস, আই এম শিওর ইট উইল টেক হিম দেয়ার, উই উইল গেট সামথিং ইনশাআল্লাহ, এটা আমি অ্যাটলিস্ট আমি দোয়া করি। অলরাইট, আছেন রেডিও নেক্সট 93.2 FM এ, আমরা ঈদের স্পেশাল শোতে আছি, ঈদ প্লাগড ইন লাইভ, আরমিন আছি আপনাদের সঙ্গে, অ্যাশেজ ইন দ্য হাউস, such an honor for me to be hosting this show tonight, and right now we're going to move on to the next track. আমরা নেক্সট ট্র্যাকে যাচ্ছি। ইয়া, ওকে। আচ্ছা, আমার ভোকালটা আমার হেডফোন একটু বাড়বে। হ্যালো 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 হ্যালো
আচ্ছা, যে গানটা করছি এটা 17 পৃষ্ঠা। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। লা 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 লা। আজ আমার মন ভালো নেই, কি যেন কি হয়ে গেছে আমার, সারাটা আকাশ তারার মেলা, লাগছে না ভালো অসুখটায়। আজ আমার মন ভালো নেই, কথা সব শেষ হয়ে গেছে, নাকি শেষ তুমি করেছিলে, লাগছে না ভালো জীবনটায়। আজ আমার মন ভালো নেই। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। লা 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 লা। আজ আমার মন ভালো নেই। না 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 রে, না 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 না, না 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 রে। আজ আমার মন ভালো নেই। না 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 না, না 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 না, না 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 না। থ্যাংক ইউ। Lovely, lovely, lovely. Thank you so much. Thank you so much.
And yes, Saim bhai, would you like to hold that thought until I get a signal? Koi, acha, hai. হ্যাঁ ওকে আই গট দ্য সিগন্যাল অলরাইট সো ইয়েস ওয়ের ব্যাক অ্যান্ড এই মুহূর্তে আপনারা আছেন রেডিও নেক্সটে আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি ছোট্ট একটা বিরতির পরে আবারও লাইভে ফিরে আসছি কোথাও যাচ্ছে না চলছে ঈদ প্লাগড অ্যান্ড লাইভ অ্যাশেজ ইন দ্য হাউস আর মিনাচির সঙ্গে স্টে টিউন এবার আদনান ভাই কথা বলুন। ইয়েস এবার আদনান ভাই ওয়েলকাম ব্যাক এবং দুর্য ওয়েলকাম ব্যাক আমরা ব্রেকে যাওয়ার পরে আমরা গল্প করছিলাম ঈদ আড্ডাটা আসলে ঈদ আড্ডার মতো ফিল কেন হচ্ছে না এটা আমি সব ব্যান্ড মেম্বারদের কাছে প্রশ্ন রেখেছিলাম অ্যান্ড তারপরে আমরা ডিসিশন নিলাম যে দুজন মানুষজন এখন একদম পুরো অফ যাবে বাকি মেম্বাররা সবাই কথা বলবে রাইট সো আমি একটু আমার লেফট সাইডে যিনি কিনা মাত্র দুটি শব্দ উনি উচ্চারণ করেছেন এই পুরো ইন্টারভিউ সেশনে ওনার কাছে আমরা ফার্স্টে যাব আদম ভাই আপনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সো আপনার কিবোর্ডিং যে জার্নিটা পুরো লাইফ নিয়ে আমরা আপনার এই ক্যারিয়ার লাইফ নিয়ে একটু কথা বলতে চাই আপনি অনেক গান নাকি কভার করেন বা অনেক গান নাকি আপনি বাজান এরকম একটা কিছু শুনছিলাম মানে অ্যাকচুয়ালি মিউজিকটা আমার জন্য মানে একটা লাভ, জি একটা ভালোবাসা। সো তো এই কারণে ছোটবেলা থেকেই আমার মানে ড্রিম ছিল কিছু মিউজিক করব, দেখতাম ভালো লাগতো, জি। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমার করা। আচ্ছা তো কাভার যেগুলো হচ্ছে করি বাট টোটাল মিউজিকটা আমার জন্য লাভ, আর অ্যাশেসটা বেসিক্যালি আমার জন্য একটা রেসপেক্ট। আচ্ছা সো মানে অ্যাশেস আমার সম্মানের একটা জায়গা। আচ্ছা সো অ্যাকচুয়ালি ওই ভালোবাসা চলবে, তো এই কারণে অনেক সময় অনেক কিছু চিন্তা করি, এটা করব সেটা করব, কোনো কিছুই ঠিক মতো করা হয় না, বাট মনে হয় করব। আচ্ছা আর মিউজিক কভার বা যেগুলো করি, মানে আগে যখন মিউজিক করতাম একটা ফেম জিনিসটা মাথায় আসতো, আচ্ছা বাট এখন অ্যাকচুয়ালি ফেমের জিনিসটা ভালো লাগে না। কেন ভালো লাগে না কেন আমার ভালো লাগে না এখন। এটা কোনো কথা এখন পাই গেছে না না, না, না। ভালোই লাগে না এত ডিরেক্টলি বললে ফ্যানরা কষ্ট পাবে না না মানে অ্যাকচুয়ালি এখন আমি আগে জিনিসটা খুব আমার কাছে লাক্সারিয়াস লাগতো, খুব জিনিসটার প্রতি একটা অন্যরকম মোহ ছিল, বাট ম্যাচুরিটি আসার সাথে জিনিসটার প্রতি এখন অত বেশি নাই। সো ভালো লাগা থেকে যতটুকু পারি করি। ওকে অলরাইট So that's all. ঠিক আছে let's move on to Bijay bhai right now so how was your Eid I'm going to start with the basic questions to ease you into it because we're going to have a little chit chat তারপরে আমরা বাকি সব কথা বলবো It was good. রাইট Normally সকালে উঠলাম, নামাজ টামাজ পড়লাম, হ্যাঁ তারপরে হচ্ছে গরু জবাই দিলাম, সারাদিন গরু নিয়ে ছিল আমার। তারপরে খাওয়া দাওয়া, ফ্রেন্ড আসলো, দেখা করলাম, আচ্ছা। আমি আর রাস্তার কিছুক্ষণ আড্ডা মারলাম। আচ্ছা। দুপুরে না বিকালে? দুপুরে মনে হয় দুপুরের দিকে। আচ্ছা তো মজার ব্যাপার হচ্ছে আমার বাসা আর ওর বাসা একই রোডে। আচ্ছা না চাইলেও দেখা হয়ে যায় না চলে নো ওয়ে টু অ্যাভয়েড ইট পুরে তাই না আচ্ছা বিজয় ভাইয়ের কাছে আসি এই মুহূর্তে সেটা হচ্ছে যে দের ইজ দিস টপিক দ্যাট উই ওয়ার টকিং অ্যাবাউট সরি তুর্য ভাইয়ের কাছে আসি আমি সরি নামটা মিলে ফেলেছি সো দ্য কোয়েশ্চেন ইজ যে আমরা একটা ব্র্যান্ড মার্চেন্ডাইজ নিয়ে আমরা কথাবার্তা বলছি সেখানে আমরা অনেক কথার মধ্যে আমরা জানি যে গলির একদম মোড়ে আমরা টি শার্ট পাই, আমরা দেশে পাই, আমরা বিদেশেও পাই, এরকম একটা কথা হচ্ছিল। পাবেল ভাই আমাদেরকে ইনফর্ম করলো সিঙ্গাপুরে গিয়ে সে একটা টি শার্ট দেখেছে যেটা কিনা আপনাদের। হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? হাউ ডু ইউ ফিল? ইউর নট অনলি ন্যাশনাল, ইউর গ্লোবাল, ইন্টারন্যাশনাল, সো হোয়াট ইজ ইউর টেক? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? অবভিয়াসলি খুব ভালো ফিল করি, বাট কখনো এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি মিউজিক স্টার্টের সময় যে একটা ব্যান্ড ফর্ম হবে এরকম, বা আমার জয়েন হবে এমন একটা ব্যান্ডে জয়েন করব, এবং এই ব্যান্ড এত একটা অ্যালবামও বের করব, এবং অ্যালবাম এত সাকসেসফুল একটা অ্যালবাম হবে, এবং মানুষ এত সুন্দর করে অ্যাকসেপ্ট করবে, তো অবভিয়াসলি ফিলিং গুড। কেউ একজন আপনাদের টি শার্ট পরছে, আপনি কার টি শার্ট পরতেন ছোটবেলায়? আমি কোন ব্যান্ডের? হ্যাঁ এখন সবাই অ্যাশেসের টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, বাট হোয়াট ডিড ইউ ওয়্যার? 2008-9 এর দিকে অ্যাকচুয়ালি বাংলা ব্যান্ডের টি শার্ট খুব একটা পাওয়া যেত না, আচ্ছা। তখন বেশিরভাগই বাইরের ব্যান্ডগুলো পরা হতো। ওই তো ওইটাই আমরা হ্যাঁ ওইটাই জানতে চাই। মেগাডেথ, মেটালিকা, আচ্ছা। এইসবের টি শার্ট পরা হতো বেশি। আচ্ছা হোয়াট অ্যাবাউট ইউ টু? আপনারা কোন টি শার্ট পরতেন? আমি না তেমন একটা ব্র্যান্ডের টি শার্ট পরতাম না তাই ফর এক্সাম্পল,
weird. নেভার ইউ নেভার I- লাইকড ইট ইউর লাইক আমার অ্যাশেজ একদিন হবে তারপরে আমি Ashes-এর t-shirt-ই পরবো। অ্যাশেজ টি-শার্টই পরবো আমার দরকার নাই আর কারো আমি সবসময় শার্ট আচ্ছা সেফ সাইড সেফ সাইড সব মানে এখন এখন তো ইউ গাইজ আর ইন দ্যাট লেভেল কমার্শিয়ালি সো ইউ আর অ্যালাউড টু সে দ্যাট আমি কারো কখনো পরি নাই এখন এটা মানায় আচ্ছা ইভান ভাই কার টি-শার্ট পরতেন ছোটবেলায় ছোটবেলায় ওরকম মানে বুঝে শুনে যে পড়া হতো ঠিক তা না, বাট এখনো ভাইব নেমেসিস এই ধরনের তারপর নির্বাণা টি শার্ট গুলো পরা হয়। ওকে এন্ড বিজয় ভাই হোয়াট টি-শার্ট আমার মনে হয় ছোটবেলায় মানে স্কুলে যখন পড়তাম তখন টুইটার একটা টি শার্ট ছিল আর টি শার্ট ছিল। ওকে ওকে পরে মিনার্ভার টি শার্ট আমার আর আপনার আরেকটা ব্র্যান্ড ছিল হ্যাঁ হ্যাঁ মিনার্ভা। তো মিনার্ভার টি শার্ট যখন বাইক করছি তখন ওইটা পরে আমরাই ব্র্যান্ডিং করতে হবে। টি শার্টও পরি এখন। আচ্ছা আচ্ছা ওকে দ্যাট ইজ সো লাভলি অ্যান্ড অন দ্যাট নোট আমি অফকোর্স ওয়েলকাম ব্যাক করতে চাই আমাদেরকে এই মুহূর্তে রেডিও নেক্সটের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে ঈদের আজকে থার্ড নাইট ঈদ প্লাগড অ্যান্ড লাইভ চলছে আর জে আরমিন আপনাদের সঙ্গে অ্যাশেজ ইন দ্য হাউস অফকোর্স আই হোপ আপনারা এনজয় করছেন ছোট যতটুকু আমি করছি অ্যান্ড আই থিঙ্ক আমরা এখন একটা গানে যেতে পারি তাই না আমরা কি গান শুনতে যাচ্ছি এখন এটা কালো মানুষদের জন্য, আয়না দেখো। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, সুন্দর হয়ে যাবে। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, সুন্দর হয়ে যাবে। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না। এখনো কি রাত হলে তাহাদের কথা ভাবো, ভেবে ভেবে কষ্ট পাও। এখনো কি রাত হলে তাহাদের কথা ভাবো, ভেবে ভেবে আয়না দেখো। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, সুন্দর হয়ে যাবে। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না। এখনো কি রাগ হলে তাহাদের কথা ভাবো, যারা গেছে চলে। তুমি কালো বলে, তুমি কালো বলে, যারা গেছে চলে। তুমি কালো বলে, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, সুন্দর হয়ে যাবে। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না।
থ্যাংক ইউ আয়না ভাঙ্গি গিয়েছে, আয়না দেখা সম্ভব না এখন এই মুহূর্তে। সো বিউটিফুল, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ টু Ashes for giving us this wonderful Eid night. ঈদের সব মজা বাদ দিয়ে আমাদের সঙ্গে রেডিও নেক্সট এই মুহূর্তে সময় দিচ্ছেন। থ্যাংক ইউ যারা আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখছেন। আর এখন আমি ঈদ আড্ডাটা একটু ঈদ আড্ডা স্টাইলে করবো। আমি একটু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করবো, সবাই ধাপা ধাপ অ্যান্সার দিবে, 3টা ছোট কোয়েশ্চেন। ওকে, সো আমরা কিন্তু এখান থেকে শুরু করবো, ধাপ করে যাবে। ওকে, অ্যান্ড নো বোরিং অ্যান্সার্স প্লিজ, নো বোরিং অ্যান্সার্স। লাইক মানে আমার প্রথম প্রশ্নটা যেরকম আই থিঙ্ক আ লট অফ ইউর ফিমেল ফ্যান ফলোয়ার যারা, তারা খুব ইন্টারেস্টেড হবে এই প্রশ্নতে। সেটা হচ্ছে আমি জানতে চাই জীবনের প্রথম ক্রাশ, জীবনের প্রথম প্রেম, এটা নিয়ে মানে কবে ছিল, কে ছিল, বা ইট কুড বি ইউ নো অ্যান অ্যাক্ট্রেস, আ মডেল, ডাজন্ট ম্যাটার, বাট আই ওয়ান্ট টু নো। ম্যাডাম ছিল। বেশিরভাগ আমি জানি না কেন 90% ছেলেরা এই কথাটা বলে, স্কুলের কোনো একজন ম্যাডাম প্রথম ক্রাশ ছিল। কেন, কি হয় স্কুল লাইফে, মানে ছোট হোয়াট তো হ্যাপেন্স? বুঝি নাই তখন। সো ম্যাডাম ওয়াজ দ্য ফার্স্ট ক্রাশ। এখন কে আপনার জীবনে আপনার ক্রাশ না, বা এখন- প্রথম প্রেম? না, এখন তেমন কেউই নাই। না, সিঙ্গেল এখন না, আগে কথা জিজ্ঞেস করো। হ্যাঁ, মানে প্রথম আহ, এত চিন্তা করতে হলে তো অনেক তো সমস্যা, মানে মানে কোনটা যে বেশি ক্লাস অনেকগুলো নাম তো কোনটা আগে কোনটা পরে। ওকে, ইভান ভাই, ফার্স্ট ক্রাশ। একদম মানে সেম রিপ্লেটও আদান ভাইয়ের মতো। এটা সত্যি স্কুলের ম্যাম ছিল এবং আমি তখন একদম স্কুলেই পড়তাম, 3-4 ক্লাস 3 একদম ছোটবেলা। বুঝতেন তখন যে হোয়াট ইজ ক্রাশ? ম্যামকে ভালো লাগতো। আমি মানে ব্ল্যাকবোর্ডের ম্যামের দিকে তাকিয়ে থাকতাম। এই ব্যাপারগুলো আসলে শুধু আমার না, পরে মানে বড় হওয়ার পর দেখলাম যে এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। আচ্ছা, আর এখন হচ্ছে যে এখন তেমন কিছু না, এখন একদমই সিঙ্গেলই আছি, এটা আর বলার কিছু নেই। না, অনেকেই শুনে রাখলো আর কি, মেয়েরা যারা দেখছেন। ওকে, রাফসান, ফার্স্ট ক্রাশ, ফার্স্ট লাভ। আচ্ছা, ফার্স্ট ক্রাশ ছিল হইতেছে লারা ক্রফট ফ্রম দ্য গেম টুম রেইডার। সো হ্যাঁ, মানে ব্যাক ইন 1999 আমার বাসায় আমার মানে ফার্স্ট কম্পিউটার কিনা হয়েছিল। তো ওইটার ভিতরে 2টা গেম ছিল, নিড ফর স্পিড 2 আর টুম রেইডার 2। ওয়েট, ইওর ক্রাশ ওয়াজ আ গেম ক্যারেক্টার? Yeah. আই মিন নট দ্য মুভি, আমি না মুভি ভার্সনটা ভাবতেছিলাম, দ্য গেম ক্যারেক্টার। The game character. আচ্ছা, Yeah. আচ্ছা। সো আমি জাস্ট আই ফায়ার্ড টুম রেইডার 2 আপ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। জাস্ট খেলা শুরু করছি, আই You fell in love. fell in love. Are you still in love with that character? Absolutely. সারা জীবন, হ্যাঁ। শ্যাডো অফ দ্য টুম রেইডার বের হচ্ছে হ্যাঁ, এই বছর। আচ্ছা। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। upgraded version. Turjo bhai, your first crush, your first প্রেম। Crush, first city ম্যাম। এত বোরিং, মানে কেন ভাই ছেলেটা এরকম না, কেন? কারণ স্কুল লাইফে সবসময় ক্রিকেট নিয়ে বিজি থাকতো, আচ্ছা, একটাই কাজ ছিল স্কুল থেকে সো ম্যামদেরকে দেখারও টাইম ছিল না। টাইম ছিল না, তখন এই জিনিসগুলো আমি বুঝতাম না। ওকে, আর ভার্সিটি ম্যামের কাছে আমি টানা 1 ইয়ার ওনার আমি অ্যাকচুয়ালি ক্লাস নিয়েছি। ওনার কাছে আমি নিজে সাবজেক্টটা ক্লাস নেবে জানতে পারছি, ওই সাবজেক্টে আমি এক অ্যাকচুয়ালি বছর টানা 1 ইয়ার। Retake? লাস্ট retake ও আচ্ছা, ছিল একটা। আর ওই লাস্ট সাবজেক্টটার লাস্ট ফাইনাল এক্সামের দিন উনি, আমি যখন এক্সাম দিচ্ছি লাস্টে এসে বলে যে আর জীবনের জন্য তোমার ক্লাসে না দেখে আমার। আরে আরে। ওকে, ফার্স্ট ক্রাশ আই গেস স্টেট প্রিন্সিপাল। আর লাভের ব্যাপারে না বলি, না না, বল। বলতেই পারি। সবাই তো বলছে। বলতেই পারি, কেন না, জানতেই আরে চাই। বল বেটা। Why is বিজয় ভাই being shy about it? আমার কৌতূহল বেড়ে গেল, মানে হ্যাঁ, তো আমি তো দুটোই জিজ্ঞেস করেছি। I asked both. ফার্স্ট লাভের কথা কেউ বলে না। আমি কেন বলবো? আবার শুরু করি তারপরে। না 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 না, আপনি শুরু করেন, এদিক থেকে আবার আসবো আমরা। এবার তোর না না না, থেকে, এখান থেকে শুরু এবার হবে। তোর থেকে শুরু হবে। আপনার ভাই থেকে শুরু হবে, দেন ইভান, রাফসান, সূর্য, তারপরে আমি। মানুষ যখন ভালোবাসা নিয়ে লুকোচুরি করে, তার মানে কিন্তু এখানে পুরাই। ভিতরে অনেক কিছু আছে। ও এখন মানে দেখবে যে বাকিরা কি না, বলে। আমরা হ্যাঁ, আমরা এটা হইলো না, মজা হচ্ছে না কিন্তু। হইলো না। রানিং আউট অফ টাইম, গান শুরু করি। না না না, we have enough time, I've been told. Okay, second question. আপনি যদি কিনা ধরেন টাইম ট্রাভেল করে, you could go back to one particular time or a favorite memory, এটা কোন টাইমটা হতো? খুব ধাপা ধাপা আমরা অ্যানসার করে দেব। প্রিয় একটা সময় টাইম ট্রাভেল করে আমরা ফেরত যাচ্ছি, which memory would it be? Which memory would you want to? স্কুল লাইফটা। স্কুল লাইফ। এটা তো একটা মেমরি হলো না, এটা তো পুরো এক জীবন হয়ে গেল। আমি তো একটা স্পেসিফিক মেমরি চাচ্ছি। হয় না একটা রোমান্টিক ডেট বাই দ্য সি অর সামথিং, এরকম কিছু যদি থাকে,
স্পেসিফিক ভাবে একটা। না, আপনি খালি রোমান্টিক দিয়ে যাচ্ছেন না হ্যাঁ, একটু যাবো তো, আস্তে আস্তে তো রোমান্টিকে যাবো আমরা, একটু ঘুরে আসি। পার্ট অফ দ্য শো। ওকে, বাট মানে আমি অ্যাকচুয়ালি মানে আমার আগে যদি বলে যে আমি ব্যাক টু দ্য ওল্ড ডেজ, তো আমি অবশ্যই আমার স্কুলের 3, 4, 5 এই সময়টা খুব এনজয় করতাম। মানে এখনো পর্যন্ত মনে হয় যখন দেখি পিচিরা রাস্তায় খেলতেছে, মানে আমার সময় আমিও খেলতাম, আচ্ছা। মানে ওটা এখনো খুব মিস করি। সো ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট। এক্স্যাক্টলি, ওটা যদি আরেকবার করতে পারি, আরেকবার যদি চিনতে পারতাম, রেসপন্সিবিলিটি কম হতো। নেক্সট। আমি আমাদের গ্রামের বাড়িতে একটা রাতের কথা মনে আছে যে তখন ভিসিআর এ করে মুভি দেখা হতো এবং কোনো ডিশের লাইন তখন আসেনি। তো আমরা সব কাজিনরা গ্রামের বাড়িতে উঠানে বসছি, টিভি ছিল না, একটা ভাড়া টিভি আনছে এবং ভিসিআর আনছে এবং একটা বাংলা সিনেমা এবং একটা হিন্দি সিনেমা এবং এটাকে কেন্দ্র করে পুরা মাঠ আসরে বসে গেছে, পাটি বেছানো। বাহ। এবং ওইটা এখনো দেখা গেছে যে এখন সেই সব কাজিনরা অনেকে বাংলাদেশে নেই, অনেকের সাথে দেখা হয় না, বাট ওই ওই মোমেন্টটা আসলে এখনো মনে থাকে। বাহ, আসলে চমৎকার লাগলো কিন্তু। এবং কিছুদিন আমার গ্রামের বাড়িতে তো যাওয়া হয় না, তো কয়েক বছর, 1 বছর আগে আমার বড় মামা আসছিল আমেরিকা থেকে, দেন গেলাম। তো বড় মামাকে কেন্দ্র করে আমরা সবাই আবার ওখানে যাওয়া। দেন সেই আমার মামারা বা আম্মুদের এইজ তো অনেক, কিন্তু ওই সময় দেখা গেল যে সবাই পুকুরে নামলো, পুকুর থেকে মাছ ধরতেছে, জেলেদেরকে ডেকে আনতেছে, হাঁটতেছে। এবং গ্রামে যেটা হয় যে সবাই সবাইকে চিনে, কেমন আত্মীয় হয়, ওরা খুব আপন সুরে পান খাচ্ছে বসে বসে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, সো এই ব্যাপারটা এখন হারাই গেছে। এখন আমি আজকে যখন এখানে আসতেছি, দেখতেছি যে ঈদে রাস্তা একদম খালি। আমি বুঝলাম যে এই শহরের মানুষের এখনো নারীর টানটা এখনো আছে, ওরা ঈদের সময় মানে শহর ফাঁকা থাকে। কিন্তু এইটা এই কারণে যে আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনরা একদম গ্রাম বেসড করেছিল। এখন যেরকম আমরা শহরে হচ্ছি, 1, 2, 3 জেনারেশন পর দেখা যাবে যে ঈদের সময়ও রাস্তাঘাট এরকম জ্যাম, কারণ গ্রামে যাওয়ার জন্য যে কেউ যে গ্রামে থাকবে ওরকম পাওয়া মুশকিল হয়ে পড়বে। সো এইটাও একটা ফ্যাক্ট, 2-3 জেনারেশন পর মানে গ্রামে আর যাওয়ার জায়গাটা কমে যাবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি সামথিং ভেরি বিউটিফুল। আই থিংক আমরা সবাই রিলেট করতে পারবো এই ফিলিংটাতে, যে গ্রামে গিয়ে একটা ঈদ কাটানো কি যে শান্তিপূর্ণ, মানে ইটস সো পিসফুল অ্যান্ড হ্যাপি একটা মেমোরি। আই ডোন্ট নো কি হবে, আমার ভাই বাসা থেকে বেরোয় না, রুমের থেকেই বেরোয় না ঈদের দিন। আমি জানি না কি হবে পরবর্তী জেনারেশনের। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? ওয়ান মেমোরি ইউ ওয়ান্ট টু টাইম ট্রাভেল ব্যাক টু? Is it okay if I choose to? Yeah, sure. So I would like to travel back to 2013. আচ্ছা, And 2013 আমার আরেকটা ব্যান্ড মিনার্ভা, হ্যাঁ। ওই ব্যান্ডের ডেবিউ অ্যালবাম রিলিজ হয়েছিল, ফলোড বাই অ্যাশেজ ডেবিউ অ্যালবাম ও একই বছরে। হ্যাঁ, হ্যাঁ, একই বছরে। 14তে। হ্যাঁ, 13 13 ছিল। 13 ছিল। রাইট। সো আমি জাস্ট ট্রাভেল করে ওই দুইটা লঞ্চিং এ দেখতে চাই। আবার আবার। নেক্সট। As usual, school life. boring, you're giving us boring answers. এটা একটা ঈদ শো হচ্ছে না কিন্তু ব্যাপারটা আপনাকে তো একদমই হচ্ছে না। সিরিয়াসলি। ছোটবেলায় যেরকম ছিলাম ওই লাইফটাই পেতে চাই actually। আচ্ছা, আর এটা খুব মিস করি, এখন ফিল না এখন। Tuju bhai is the most boring person in this. Let me please capture that on camera. আচ্ছা, বিজয় ভাই। তো 2013 I guess, 2013 আমার যে আরেকটা ব্যান্ড মিনার্ভা নিয়ে আমরা একটা কম্পিটিশন দিই, ওনা কম্পিটিশন। দ্যাট ইজ ব্যাক ইন 2011 11 দোজ আমরা কম্পিটিশন জিতার 2 বছর পর অ্যালবাম বাইর করছি, বুঝছো, 2013 ওইটা তো একদম লাইক র Special হ্যাঁ, একটা- হ্যাঁ, হ্যাঁ, so ওই ব্যাটল অফ দ্য ম্যানসে মানে আমরা ওই কম্পিটিশনটা জিতছিলাম, আর ওইখানে রাফসান বিকেম দ্য বেস্ট গিটারিস্ট আর আচ্ছা। আমি বেস্ট ড্রামার হয়েছিলাম। সো দ্যাট ওয়ান ফিলিং। এবং ওই যেটার So cute. আমি এটা হয়েছিলাম। যে অ্যাওয়ার্ড এটা মজা। দুইটা, ওরা দুইজন এখনো দুইজনের ওইটার So সার্টিফিকেটটা cute. কিন্তু এখনো আমাদের রুমে বাঁধা আছে। হুম। That's good. Okay. These are wonderful memories. Thank you for sharing these lovely memories. And on that note, of course, আমাদের যারা ভিউয়ার আছেন সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, ওয়েলকাম করতে চাই আরো একটিবার। I'm having such a great time. I hope you guys are having that great time as well. And any questions you have, please post করতে থাকুন। আমরা এখন আবারও ডুব দিতে চাই আরেকটা গানে। দুলাভাই
মজা করেছিলে অনেক বছর আগের একটা পুরনো ছবির প্রেমে ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে আমারে মুছেই দিলে 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 ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দ্যাট ওয়াজ সো লাভলি আমার একা তালি তো ভালো লাগে না সাইম ভাই শাওন ভাই ইউ গাইজ আর অলসো देयर ইন দ্য স্টুডিও ইউ ক্যান জাস্ট ডু দ্যাট তাই না হ্যাঁ থ্যাংক ইউ এই যে আওয়াজটা এখন ভালো লাগছে এক হাতে তালি ভালো লাগে না তো মানে এক দুই হাতে আর কি, মানে একলা দুই হাতে মানে বুঝছেন তো ব্যাপারটা ওকে ওয়েলকাম ব্যাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আ ভেরি পার্সোনাল কোয়েশ্চেন সবাইকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আমরা যখনই মিউজিশিয়ানসদের কথা বলি আমাদের মাথায় একটা ওয়ার্ড আসে রকস্টার রকস্টার বললে আরেকটা জিনিস মাথায় আসে ট্যাটু হ্যাঁ so আমার খুব এই ব্যাপারটা নিয়ে খুব কৌতূহল কারণ আমি সারা জীবন চেয়েছি এবং আমার স্বপ্ন দেখি যে আমি ট্যাটু করবো কিন্তু জীবনে করতে পারবো না এটা আমি জানি এটা একটা দুঃখ সো আই ওয়ান্ট টু আস্ক ইউ গাইজ দ্যাট কোয়েশ্চেন যদি আপনি একটা ট্যাটু আঁকাতেন তাহলে সেই ট্যাটুটা কি হতো এবং সেটা কেন হতো ওই জিনিসটা ফার্স্ট অফ অল কারো কি ট্যাটু আছে কারো ট্যাটু করার শখ আছে নাই কারো নাই ও তাহলে দিস ইজ আ ইনভ্যালিড কোয়েশ্চেন সরি কেউ এখানে ট্যাটু করতে ইচ্ছুক না? আচ্ছা ওকে না নোবডি ওয়ান্টস টু না ভাই ট্যাটু নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। কোনো অ্যাট্রাকশন নাই এটা না নিয়ে? ট্যাটু নিয়ে কেন নাই মানে মাঝে মাঝে ইচ্ছা করে ওইদিন না আদনান ভাই বললেন হাতে করবেন একটা ট্যাটু না 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 না, কখনোই বলি নাই না না বলি নাই মানে তাই? ট্যাটু নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল না তাহলে তো দু একটা করে রাখতাম। করে রাখতে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কখনো হয় না এরকম ব্যাপারটা যে একটা ট্যাটু কারোর মধ্যেই নাই মানে যদি করতেই হতো হ্যাঁ ওইটাই বলতেছি যে যদি কনসেপ্টটা কি থাকতো বা ওটার পিছনে থিমটা কি থাকতো আমার যেমন জাস্ট মাথায় আসছে আমার যদি করতেই হতো আমি লিভারপুলের লোগোটা করতাম ও আচ্ছা ইয়া এটা কোনো কথা ডাইহার্ড ফ্যান তো তুমি কি আচ্ছা। তুমি কি ম্যান ইউ সাপোর্ট না না না, আমি অত ফলো করি না Alright, বুঝি you're না not into কম football. বুঝি হ্যাঁ Okay. কম বুঝি বেশি বলি না বাট ওকে ওকে অলরাইট সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ জীবনে সবচেয়ে বেশি স্টার স্ট্রাক হয়েছেন কাকে দেখে ইন্ডাস্ট্রিতে আসার পরে নিশ্চয়ই অনেক মিউজিশিয়ানদের সাথে দেখা হয়েছে কাজ করার সুযোগ হয়েছে সো এমন কোনো একজন আর্টিস্ট যাকে দেখে মানে ছোটবেলা থেকে বড় হয়েছেন একদম বাকরুদ্ধ হয়ে হা করে হা এরকম মোমেন্ট হয়েছে আদনান ভাইকে দিয়ে শুরু করি মানে এটা ইন্টারন্যাশনাল নাকি? ইন্টারন্যাশনাল হতে পারে ন্যাশনাল হোয়াটএভার না আমি একজন শিল্পী যেহেতু পিয়ানো প্লে করি তো ইয়ানিকে সবসময় মানে কনসার্ট গুলো দেখতাম খুব ভালো লাগে। Right. আর জর্ডান রোডেস মানে ইজ অ্যাকচুয়ালি কি লর্ড অ্যামেজিং। আর বোর্ডমে কিবোর্ডিস আছে ওয়ারম্যান সুপার সো অ্যাকচুয়ালি দেখলে মনে হয় যে ওরকম বাজাবো একদম দে আর অ্যাবসলিউটলি সুপার। লাভলি ইভান ভাই আমি দেখা মানে আমার যদি দেখা হয়নি অ্যাকচুয়ালি সেটা অঞ্জন দত্ত এবং কিছুদিন আগে অঞ্জন দত্ত বাংলাদেশে ঢাকায় আসছিল আমি দেখা করতে পাইনি কিন্তু ওনার একটা বই ছিল অঞ্জন যাত্রা বইটা কালেক্ট করছি বইটা পড়ি আর মানে আমার যদি মানে সম্ভব হয় ওনার সাথে দেখা যদি হইতো দেন হয়তো এটা নিয়ে কিছু বলতে পারতাম ওকে ওকে আমার হচ্ছে দি ওয়ান এন্ড অনলি জেমস ভাই তো ওনার সাথে আমার মানে মানে সবসময় তো ওনাকে জাস্ট স্টেজেই দেখছি দূর Right. থেকে দেখছি সো আই ওয়াজ রিয়েলি লাকি যে মাই ব্রাদার took me to his studio so that was probably back in 2008-9 এর দিকে আচ্ছা সো আমি গেলাম স্টুডিওতে আমার ভাইয়ের সাথে গেছি and তাকে দেখে আই ওয়াজ লাইক ও ম্যান মানে লোকটা এখন জাস্ট আমার সামনে। সামনেই বসা মানে সারা জীবন টিভিতে স্টেজে দেখলাম আর আমার সামনে বসে আছে সো হোয়াট ডিড ইউ ডু তারপরে আমি অ্যাকচুয়ালি কোনো কথাই বলতে পারি না জাস্ট চুপচাপ মানে তাকায় আছি ডাম্বফাউন্ডেড পুরাই হ্যাঁ আচ্ছা দ্যাট হ্যাপেন টু মি অ্যাজ ওয়েল এন্ড দেন আই ডিড সালাম মানে আমি অনেক প্যারা খেয়ে ওয়াজ লাইক আমি একটু কথা বলতে পারছি না বাট আমি একটু এক্সপ্রেস করতে চাই আমি কেমনে এক্সপ্রেস করবো আমি জানি না আমি কি একটু না 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 পাগল এগুলো করা লাগে না এটা কি এটা কোনো কথা বাট আই ফেল লাইক ডুইং দ্যাট কাজ কোনো কথাই বলতে পারছিলাম না Absolutely, I feel you. আই ওয়াজ স্পিচলেস ওকে
কোশ্চেনটা কি আপনি ছিল? প্রশ্ন শুনেছিলেন? জি। সবচেয়ে স্টারস্ট্রাক হয়েছেন বা হবেন কাকে দেখলে জীবনে একজন আর্টিস্ট? এজ এ আর্টিস্ট আসলে না, যখন কনসার্টে যেতাম ছোটবেলায় তখন দেখতাম যখন আর্টসেল লিঙ্কন ভাই উঠতো স্টেজে, Right. সেজান ভাই যখন উঠতো স্টেজে, সবাই আমরা একসাথে শাউট করতাম। হ্যাঁ, ঠিক সেরকম ফিলিংসটা অ্যাকচুয়ালি এরকম যে হ্যাঁ একটা সময় এরকম হওয়ার ইচ্ছা ছিল বা ট্রাই করব। ট্রাই করব। হ্যাঁ, নট অনলি আর্টসেল, যখন বাট স্টেজে দেখা সুমন হয়নি ভাই, কখনো সামনাসামনি? হ্যাঁ দেখা তো হয়েছে। তখন কি রিঅ্যাকশন ছিল? তখন জাস্ট আমি কিছুক্ষণ তাকাইছিলাম, অ্যালবাম শুরুর দিকে যখন আমরা আর কি যখন অ্যালবামটা রেডি করছি, যখন ভাইয়াদের কাছে যাচ্ছি দেখা করছি, ওই সময় থেকে আর কি তখন ফেস টু ফেস দেখা হওয়া শুরু করলো। আচ্ছা, তো সো নট অনলি আর্টসেল, মাইলস যখন স্টেজে উঠতো, অর্থহীন যখন সুমন ভাই যখন স্টেজে উঠতো, যখন যে আমরা শাউট করতাম, ঠিক সেরকম যে অ্যাকচুয়ালি মিউজিশিয়ান, নট এ সিঙ্গেল মানে ওয়ান আর্টিস্ট। তো পাগলায় যাওয়ার যে ব্যাপারটা ওটা আর কি, ওইটাই দরকার পাগলামি, ছিল হ্যাঁ। যে হ্যাঁ স্টেজে উঠবো আর ক্রাউড লিটারালি শাউট করবে ওফ আমাদের। ওফ, আবার একটু ক্রাউড সার্ফিংও করবো না, উপরে লাফ দিয়ে পড়ে যাবো, না, এটা চিন্তা ওটা করিনি। দরকার নাই। ওকে, জি নেক্সট আমি ভাইজান। বলবো? হ্যাঁ, আপনি আপনি তো জানেন, আপনি আমার next। বাসার অপোজিটে হচ্ছে আগে রুম্মান ভাই থাকতো আর্টসেলের ডেলি বেসিস। জি, ওনার বাসায় হচ্ছে ব্ল্যাকে সবাই যাইতো। আই এম আ বিগ ফ্যান অফ ব্ল্যাক বেসিক্যালি। দ্য ওল্ড ব্ল্যাক। ওল্ড ব্ল্যাক, ইয়েস, এক্স্যাক্টলি। স্পেসিফাই। 2002 or 3 এর দিকে একবার টনি ভাই গেছেন, তো তখন আর চুল অনেক বড়। হ্যাঁ, তো আমি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই স হিম। তো 2001 আই গেস। আচ্ছা। তো আমি গিয়ে মানে আমি কিছুই বলতে পারি নাই। তো ওনার এত বড় বড় চুল, হ্যাঁ। গেম খেলতেছে। তুই না বলছিলি টনি ভাই আপনার চুলগুলো অনেক সুন্দর? যাচ্ছে তো। Sorry, ফাইনালি হি ইজ টকিং, লেট হিম। আমি বললাম যে হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমি অনেকক্ষণ দাঁড়ানো পরে বললাম যে ভাই আপনার চুলগুলি অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটা বেস্ট ছিল, বাকি সব বাদ দিয়ে সবকিছু ভুলে গিয়ে চুলগুলো অনেক সব বাদ, সুন্দর। খালি চুল। এটাই হয় আসলে, মিট আওয়ার লাভড পিপল, যাদেরকে আমরা ভালোবাসি এবং গানে গানে যাদেরকে লালন পালন করি মনের মধ্যে, ওনার সাথে দেখা হলে অনেকবারই হয় যে এরকম আমরা একদম বাকরুদ্ধ হয়ে যাই। বাট আপনি অবশ্যই বাকরুদ্ধ হবেন না, যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে। রেডিও নেক্সট 93.2 FM ঈদের স্পেশাল প্লাগড এন্ড লাইভ চলছে। আর মিন কাঙ্ক্ষিতা আছি আপনাদের সঙ্গে। এই প্রথম মনে হয় পুরো নামটা বললাম একবার, আমি আমার পুরো নাম বলতেই ভুলে গেছি দ্য হোল টাইম। I am so nervous and I am so excited and I am so happy. So yes, I think we're going to move on to the next track. What song are we listening to? সে আমরা সে আমারে আমার হতে দেয় না, সে আমারে আমার হতে দেয় না। কার কপালের টিপ, কার কপালের টিপ কার হয়ে যায়, চলে গিয়ে ভুল করেছে, ভুল করে সে ফুল হয়ে যায়, ভুল করে সে ফুল হয়ে যায়। সে আমারে আমার হতে দেয় না।
সে আমারে আমার হতে দেয় না। কোন সে ভারে নুয়ে পড়ে কুয়া তলে নৌকা দোলে সে আমারে আমার হতে দেয় না। সে আমারে আমার হতে দেয় না। কোন সে রাতে আচল নাচে শীতের গায়ে পিঠা উড়ে সে আমারে আমার হতে দেয় না। 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 থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। একটু জাস্ট জানতে চাই লিরিক্সের পেছনে ইন্সপিরেশন, লিরিক্সের ব্যাপারে একটু জানতে চাই, শুনতে চাই। কিভাবে, কখন, কোথা থেকে আসে, কি ভেবে এত চমৎকার লিরিক্স আমাদেরকে আপনি উপহার দেন? আমাদের গানের লিরিকগুলো আসলে আলাদাভাবে যে এটা মানে মানে বর্ণনা করে বলার মতো না। মানে গানের লিরিকটা খুব সাদামাটা, লাইক আজ আমার মন ভালো নেই, এটা লাইক এমন একটা কথা যেটা প্রত্যেকের মাথায় মনের ভিতর থাকে। হয়তো এটা বলার পর তার ভিতরে এই ফিলটা কাজ করে যে হ্যাঁ এটা আমারও কথা, আমারও মন ভালো নেই, বা সে আমার হতে দেয় না। সো এইগুলো মানে খুব সাদামাটা কথা, আমাদের চারপাশে যা হচ্ছে, যা কিছু দেখতেছি, এগুলোকে আসলে খুব কঠিন শব্দ বা অনেক নাটকীয়তা বা কাব্যিকতা ব্যাপারটা ঠিক তা না করে একদম সহজ সরল যেটা আমাদের ঠোঁটে লেগে থাকে, মনে আমরা এমনিতেই বলে ফেলি, এই রকম একটা লিরিকের প্যাটার্ন আমাদের সবসময় ছিল। আর আমাদের নেক্সট অ্যালবামে আমরা অনেক গান করতেছি, অনেক যে গানগুলো প্রায় কাছাকাছি হয়ে গেছে, সেই গানগুলোর
যখন আসবে তখন হয়তো ওই গানগুলো লিরিক নিয়ে বলা যেতে পারে, কিন্তু এখন এই আমাদের রিসেন্ট যতগুলো গান ছিল এগুলো নিয়ে আলাদা করে বলার মতো কিছু না, কারণ লিরিকগুলো খুব লাইক ধুলোবালির কথা যদি বলি, লাইক অনেক বছর আগের অনেক 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 ঘটনা নিয়ে গানটা, লাইক শুনলেই বোঝা যাচ্ছে যে গানটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। মানে আরেকটু আরেকটু জানতে চাই, লাইক গভীর রাতে ধরেন লিখতে বসলেন, এরকম কোনো কিছু কি মানে ফিলটা ওরকম হয়তো মানে একদম মনটাকে ছুঁয়ে যায়, খুব শীতল লাগে বা খুব স্থির হয়ে যায়, এরকম একটা ফিল কাজ করে যখন শুনি। সো ইজ ইট লাইক আপনার জন্য লেখার জন্য ওরকম কোনো একটা স্পেসিফিক এনভায়রনমেন্ট বা একা বসে রাতে একদম গভীর রাতে লেখেন বা এরকম কিছু? বেসিক্যালি আমাদের গানগুলো আমি খুব একটা খাতা কলম নিয়ে বসে আজকে একটা গান লিখে ফেলবো এরকম পরিকল্পনা থেকে করা হয় না। কোনো পরিকল্পনা বা কোনো কিছু ছাড়া যদি কখনো গিটার নিয়ে বসা হয়, তখন যদি কোনো একটা সুর মাথায় আসে, তখন যদি কিছু গাইতে থাকি, তখন অ্যাকচুয়ালি যেটা হয় বা যেটা মনে হয় সেটাই আসলে যে পরিপূর্ণ মানে এক্স্যাক্টলি সেটাই থাকে তা না, ওইটা পরে এডিট করা হয় বা কিছু শব্দ সুরের সাথে মেলানোর জন্য হয়তো চেঞ্জ করা হয়, বাট মূল থিম বা কনসেপ্টটা একদম যখন গানটা করা হয় তখনই মূল গানটা তখনই হয়ে ওঠে। সো ইটস আ ভেরি ন্যাচারাল প্রসেস, এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল, খুবই ন্যাচারাল ভাবে। ওকে, এখন আমরা যেটা করব ডিয়ার লিসনার্স, আমরা একটা ব্রেকে যাব, কিন্তু খুব ন্যাচারাল ভাবে ইভান ভাই হচ্ছে সেই ব্রেকটা নিবে। সো লেটস সি হাউ হি প্লেসেস দ্য ব্রেক। আমি বিদায় নিচ্ছি, এখন হচ্ছে মাইক্রোফোন ভাইয়ের হাতে। সো ভাই, আপনি একটা সুন্দর করে একটা লিসনারদের কাছ থেকে একটা ছোট্ট বিরতির ব্রেকের কথা একটু বলেন। আচ্ছা, আমরা ছোট একটা বিরতি নিচ্ছি এবং এরপরে আসতেছি আরো 2টা গান নিয়ে। আমাদেরকে বলা হয়েছে আরো 3টা গান নিয়ে, সো ইনশাল্লাহ দেখা হবে। 3টা না 4টা। অলরাইট, স্টে টিউনড, আসছি। Yes, Sam Bhaina always egula. All right, welcome back. Radio Next 93.2 FM. Eid Mubarak. Aro ekti bar shobaike Armin achi songe Ashes. Woohoo! আমি কিন্তু রাগ করবো শাওন ভাই এন্ড সাইম ভাই যদি নেক্সট টাইম তালি না দেন। এই হ্যাঁ, এবার জমছে। অলরাইট, ওয়েলকাম ব্যাক। রেডিও নেক্সট 93.2 FM এ আপনি আছেন। ওয়ান কোয়েশ্চেন রাইট নাও, ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে টু রাফসান এন্ড টু বিজয় ভাই। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় একটা ব্যান্ডের ব্যাপারে কথা বলছি বারবার, অ্যান্ড আমরা জানি যে রাফসান, আমি কি ব্যান্ডের নামগুলো নাই বা নেই, বাট আমরা জানি যে ইউ আর ওয়ার্কিং উইথ সেভারাল ব্যান্ডস অ্যাট দ্য সেম টাইম। এটা না আমার কাছে এই জিনিসটা, ইভেন আমি পাবেল ভাইয়ের সাথে কথা বলছিলাম বিফোর ইউ কেম, যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ দিস পসিবল যে একজন মানুষ অ্যাট আ টাইম 2টা ডিফারেন্ট ব্যানারে সে কাজ করছে এবং সে খুব স্মুথলি সুন্দরভাবে কাজটা চালিয়ে যাচ্ছে। এটা করতে কতটুকুন কষ্ট হয় বা কতটুকুন মজা হয় বা এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা একটু জানতে চাই। মানে এটা অ্যাকচুয়ালি করতে না আমার অ্যাকচুয়ালি খুব মজা লাগে, মানে আমার কাছে কোনো কষ্টই লাগে না। জাস্ট একটু মাঝে মধ্যে মানে একটু ওই স্কেডিউল মানে ক্ল্যাশ হয়, একই দিনে দুইটা ব্যান্ডের শো হয়তো পরে, তো তখন আই হ্যাভ টু ম্যানেজ আর কি সাম। এটা ছাড়া কোনো না, এটা ছাড়া আমার খুব মজা লাগে। হ্যাঁ, মানে খুব ভালো লাগে। কোনো ক্ল্যাশ হয় না? আমি আসলে ওইটাই জানতে চাচ্ছি যে নিজের মাথায় কোনো ক্ল্যাশ থাকা বা আছে না যে কেউ কিছু বললো বা কোনো কমেন্ট করলো, এরকম কোনো প্রবলেম হয় না? এরকম এভরিবডি ইজ কুল উইথ ইট? হ্যাঁ, এভরিবডি ইজ কুল। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? মজাই লাগে, খারাপ না। সবার মজা লাগে। হয়ে গেছে যে ওই অ্যাশেজের ফ্যান বেসটা একরকম, আরেকটা যে ব্যান্ড আমাদের ওইটার ফ্যান বেস আরেক রকম। দ্য থিং ইজ সবাই কম বেশি মানে গান শুনছে, দুইটা ব্যান্ডের যে কোনো একটা ব্যান্ডের গান তো শুনছেই। দ্যাটস আ গুড থিং, উই এনজয় ইট। সো ইউ গেট দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস। অ্যাবসলিউটলি। আচ্ছা, আমরা কিন্তু অনেক কনসার্ট করছি যেখানে এই 2টা ব্যান্ড একসাথে ছিল। হ্যাঁ, হ্যাঁ, রাইট, সিরিয়াসলি? সিরিয়াসলি কষ্ট হয় নাই? একটা 2টা না, অনেকগুলা কনসার্ট অনেক ও করছি। ওয়াও ওয়াও। এবং ওই ঢাকার বাইরে। হ্যাঁ, রাইট। আমরা কি টায়ার্ড হয় না ইভান ভাই? মানে
ওরকম কোনো ব্যাপার কি কাজ করে না যে না আমি আর রাফসান উঠি স্টেজে একটা ব্যান্ড নিয়ে করি, তারপরে ওরা নাইমা যায়, আবার অন্যরা guys উঠে stay there. এক্স্যাক্টলি। where do you get all the energy কই থেকে আসে? হ্যাঁ এনার্জি কই থেকে? না সিরিয়াসলি মানে হাত ব্যথা হয়ে যায় না? না আমার যেমন আমি তো জাস্ট মানে বিজয়ের হাত পা ব্যথা হইলে ব্যথা হইতে পারে, মানে টানা দুইটা ব্যান্ডের সাথে 20টা গান বাজে, ঠিক আছে? But wow, kudos. Salute to you guys. That is so lovely. ওইটা বাট ও সিন্স মানে ও একদম শুরু থেকেই হি ইজ দ্য ড্রামার, ওর ওই স্ট্যামিনাটা জাস্ট ন্যাচারালি Naturally, আমি ওটাই বলতাম, এখনই ওটাই বলতে নিচ্ছিলাম। You look like a well built person, so it's all good. একদম। আচ্ছা, next question is সবার কাছে আসলেই যায়? হ্যাঁ আসলেই জিমে যায়? আচ্ছা, that's good. Okay, Ashes এর ব্যাপারে যদি একটু বলছি, I think অল্প দিনে আমরা জানি যে you guys have gathered a huge fan base. Fan base নিয়ে অনেক কথা হলো, কিন্তু মজার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা জানি যে যেরকম অফকোর্স ফ্যান্সরা আছে তেমন অন্যান্য সব আর্টিস্টদের মতনই অ্যাশেসদের অফকোর্স নিশ্চয়ই কিছু হেটার্সও আছে। সো আমি একটু জানতে চাই যে অ্যাশেস তাদের হেটারদের ব্যাপারে কি মনে করে বা কিভাবে ডিল করে অ্যাশেস উইথ দেয়ার হেটার্স, এটা নিয়ে কি সর্বপ্রথম সবার কাছ থেকে একটু শুনি। আমরা এটাকে মানে আমাদের ব্যাপারে যত সমালোচনা বা যা কিছুই আসুক না কেন আমরা সব পজিটিভলি দেখি, এবং আমাদের সব থেকে বড় পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমরা আমাদের সিনিয়র মিউজিশিয়ানদেরকে অলওয়েজ রেসপেক্ট করি। আমাদের কিছু ফ্যান ফলোয়ার হয়তো থাকে যারা হয়তো ওইভাবে আমাদেরকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে, বা মানে এই ব্যাপারগুলোর শুরুটা আসলে এইখান থেকে। তো আমাদের জায়গাটা আমরা খুব পরিষ্কার করে বলে দিই যে আমরা সবসময় সিনিয়র মিউজিশিয়ান যারা আমরা যাদের গান শুনে বড় হয়েছি, আমরা যাদের কনসার্ট দেখে দেখে আজকে কনসার্ট করতেছি, আমরা এগুলো একদম অফিসিয়ালি আমাদের পেজ থেকে পোস্ট করে বলে দিই। এবং এরপরও আপনি সব কিছু যে আপনি কন্ট্রোল করতে পারবেন বা আপনার খুব থাকবে তা কিন্তু না। সো এই জায়গাগুলো ওখান থেকেই হয়। আমরা এখন আর এই বিষয়গুলো নিয়ে খুব একটা বোধক না, আমরা আমাদের মতো করে কাজ করি। কেউ আমাদেরকে পছন্দ করে না, আবার অনেকে আমাদেরকে পছন্দ করে। আমরা সবাইকে নিয়েই সাথে থাকতে চাই ইনশাল্লাহ। ভেরি নাইসলি পুট, ভেরি নাইসলি পুট। কেউ অ্যাড করতে চায় কিছু? লাইক একটা ব্যান্ডের 1 লাখ ফ্যান থাকলে তো 1000 হেটার থাকাটা ইটস প্রিটি অবভিয়াস, রাইট? সো মানে ইটস ফাইন। আর আমার একটা কথা হচ্ছে যে মানে সব আমি when you think about it সবগুলা ব্যান্ডেরই মানে কিছু না কিছু হেটার্স থাকে, এক্স্যাক্টলি। হ্যাঁ কম বেশি থাকে, সো ইটস প্রিটি নরমাল। So you just ignore it. এক্স্যাক্টলি, হ্যাঁ হিসাবটা। একদম। Okay, that is the আর way. আগেও থাকতো, বেসিক্যালি আগেও হেটাররা থাকতো, বাট ওই এখন তো ফেসবুক এন্ড এই সমস্ত গ্রুপ মানে অনেক, তো আগেগুলি দেখা যেত না, এখন দেখা যায়। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্লক করে দেওয়া যায়, রাইট? যেটা আগে করা যাইতো না। অলরাইট, ওয়েলকাম করছি সবাইকে আরো একটি বার। রেডিও নেক্সটে আছেন ঈদ প্লাগড ইন লাইভ অ্যাশেস। উই আর মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক। আমরা কি গান শুনছি এখন? এটা কি আর হবে গানটার নাম। শুনতে কি পাও কথাগুলো তুমি ঠোঁটের কোণে, তুমি কি সাড়া দেবে এইভাবে আমার বাছে জীবনটা মাসের শেষে ছোট খাটো কান্না
কি আরে হবে এইভাবে বেঁচে থেকে, কি আরে হবে কালো ঠোঁটে চায়ের কাপে, কি আরে হবে আমার বয়স বেড়ে যাবে, কি আরে হবে রে আয় আমার ভালো লাগে না। কি চেয়েছিলে, কি বেঁচে থাকা, ফুটপাতে রাস্তায় জ্বলছে সিগারেটে, উঠছে ঠোঁটে ধোয়া, টঙে চায়ের কাপে, আকাশে তারারা, একটা ছেলে মানুষে কি আরে হবে এইভাবে বেঁচে থেকে, কি আরে হবে কালো ঠোঁটে চায়ের কাপে, কি আরে হবে আমার বয়স বেড়ে যাবে, কি আরে হবে রে আয় আমার ভালো লাগে না। এত যে ভালো লাগার এই জীব, এত যে সাধনার এই জীব, এত যে দিলে দিলে স্বপনে স্বপনে ঠিকই তো ঘুম ভাঙবেই, কি পেয়েছো তুমি, কি চেয়েছিলে তুমি, হিসেবটা তোমার মর করমিল। থ্যাংক ইউ। Thank you, thank you, thank you. Thank you so much. I'm absolutely high. I'm sorry for using that word, but I love it. I hope you guys are loving it as well. Radio Next 93.2 FM. চলছে ঈদ Plugged and Live. Armin Kankita আপনাদের সঙ্গে Ashes in the house. আমি পার্সোনাল জায়গা থেকে একটা জিনিস জানতে চাই, জাস্ট দুটো শব্দ, দ্য স্যাক্রিফাইস এবং যে সাধনাটা আপনাদের এই পুরো জার্নির পিছনে গিয়েছে সেটা নিয়ে কিছু একটু যদি বলতেন, একটু একটু করে। ওমা, আমার জায়গা থেকে এটা অন্য ওদের থেকে একটু কঠিন ছিল, কারণ ওরা সবাই ঢাকাতে থাকে, আমি চিটাগংয়ে, এবং যখন আমরা একসাথে সবাই মিলে গান নিয়ে বসতাম বা জ্যামিং করতাম, এটা খুব কঠিন যে একটা ছোট ছেলে, তখন আমি ক্লাস 9-10-এ পড়ি, চিটাগং থেকে ঢাকায় আসতে হচ্ছে এবং জ্যামিং করতে হচ্ছে, আবার ব্যাক করতে হচ্ছে, একটা গানের টেক দেওয়ার জন্য ঢাকায় আসতে হচ্ছে। এখন আমার বাসার ছাদে একটা স্টুডিও করা, তখন এত কিছু আসলে ছিল না, এবং ছোট ছোট যাই হোক না কেন, এবং ওইটার কোনো ফিডব্যাক ছিল না। সব কিছু ছাড়া এই 2008 থেকে 2014 পর্যন্ত আমার জায়গা থেকে অনেক অনেক ট্রেন জার্নি, বাস জার্নির মানে কোনো রকম ফিডব্যাক, কোনো রকমের সাপোর্ট, বা কেউ হয়তো আমাদেরকে ওইভাবে চিনতো না, আমাদের হয়তো অ্যালবাম ছিল না, কিন্তু আমরা এই কাজটা কন্টিনিউ করে গেছি।
মানে আমরা এই কাজটা বন্ধ করিনি। মানে আরো স্পেসিফিকভাবে বলতে গেলে আমি একদম কন্টিনিউয়াসলি 2008 সালে যখন আমরা ব্যান্ডটা অফিসিয়ালি ফর্ম করি তখন থেকে আমাদের অ্যালবাম বের করার পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি যতবার দরকার হয়েছে ততবারই আমি এই জার্নিগুলো একদম কোনো রকমের স্পন্সর বা কোনো রকমের কোনো কিছু ছাড়া এই কাজটা আমি করে গেছি। সো এটা আমার জন্য অনেক বিগ ডিল ছিল। অনেক কষ্টের একটা কাজ, অনেক এটা একটা- অনেক স্যাক্রিফাইস এর পিছনে। রাফসান, আমার বেসিক্যালি আই হ্যাড টু স্যাক্রিফাইস আ লট অফ মাই হিউজ চাঙ্ক অফ মাই স্টাডিজ আর কি। আচ্ছা সো যখন অ্যাকচুয়ালি মিনার্ভার অ্যালবাম নিয়ে আমার একটা ব্যান্ড যে ওইটা নিয়ে ওই অ্যালবাম নিয়ে কাজ করতেছিলাম তখন আমি জাস্ট ওইটা নিয়েই কাজ করব দেখে জাস্ট পড়াশোনা জাস্ট মানে বন্ধ হয়ে করে দিয়েছিলাম যে হ্যাঁ না এখন লেটস জাস্ট গেট দিস ওভার। হবে না, হচ্ছে না। হ্যাঁ জাস্ট একটা এট এ টাইম আমি জাস্ট এখন জাস্ট আমি একটার উপরে কনসেন্ট্রেট করতে পারবো। সো আই টুক আ ব্রেক ফ্রম স্টাডিজ, গট ডাউন উইথ দি অ্যালবাম। সো বেসিক্যালি ওইটাই আর কি, এটাই ছিল আমার সবচেয়ে বড় স্যাক্রিফাইস আর কি। মানে অপরচুনিটি কস্ট ছিল। রাইট। আচ্ছা, ওকে, অলরাইট। আর এই মুহূর্তে অনেকে আমাদেরকে জয়েন করছেন, অনেকের কাছে অনেক ধরনের কোয়েশ্চেন্স আমরা পাচ্ছি। ওকে, দ্যাট ইজ রিয়েলি নাইস। facebook.com/radionext 93.2 FM এ আপনি লাইভ দেখতে পাচ্ছেন আমাদেরকে। আই হোপ দ্যাট ইজ ডান পাভেল ভাই, অলরেডি হয়ে গেছে। ওকে, অলরাইট। সো থ্যাংক ইউ সো মাচ যারা আছেন আমাদের সঙ্গে। অ্যান্ড অনেক কোয়েশ্চেনের মধ্যে এখন আমি একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন করবো। বাকি সবাই কিন্তু এটা নিয়ে কিছু বলবো না। স্যাক্রিফাইস অ্যান্ড যে সাধনাটা যায় টু রিচ দিস স্টেজ, রাইট? এটা নিয়ে যদি কিছু বলতেন বাকি মেম্বারদের কাছ থেকে। Sacrifice actually Because you see, a lot of kids, they think that it's very easy. They always look for a shortcut. সো আপনাদেরকে কেন আমি বারবার এই 10 বছরের এই জার্নিটা বলছি, বিকজ অনেকের না এই 10 বছর পর্যন্ত নিজেদের ধৈর্য ধরে রেখে এটা কন্টিনিউ করার মতো ওই পেশেন্সটাই থাকে না অনেক ব্যান্ডের মধ্যে। মানে আমরা এই এত লম্বা একটা জার্নি কখনো দেখি না। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক নতুন যারা আপনাদেরকে আইডলাইজ করে, যারা অনেক ইন্সপিরেশন নেয়, তাদেরকে হয়তো বা আপনাদের বলার কিছু থাকতে পারে বা অনেক কিছু তারা শিখতে পারে সেই জায়গা থেকে। স্যাক্রিফাইস ওয়ার্ডটা কিন্তু এখানে নাও আসতে পারে যদি ডেডিকেশনটা থাকে। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেল, যে- হ্যাঁ, পারসেপশনের উপরে ডিপেন্ড করে। যদি ডেডিকেশনটা আমাদের থাকে যে হ্যাঁ আমি এমন কিছু একটা করব, সো তখন স্যাক্রিফাইসটা না অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস মনে হয় না। কারণ এই গিটার লেসন, বেস লেসন নেওয়ার জন্য যেভাবে আমরা এক একজন সবাই আচ্ছা। স্ট্রাগল করছে বা এক এরিয়া থেকে অন্য এরিয়াতে যাওয়া, আমার ম্যাক্সিমাম টাইম মিরপুর এরিয়াতে থাকতাম, বাট আমাকে ম্যাক্সিমাম টাইম যদি কোনো লেসন নিতে হতো বা কোনো কিছু নিতে হতো আমাকে যেহেতু ধানমন্ডি আচ্ছা। না হলে শান্তিনগর এইসব এরিয়াতে। সো ঢাকা শহরের এত জ্যাম, এত কিছু হিউজ, তখন না আমি অ্যাকচুয়ালি মানে কোনো প্ল্যান থেকে সরে যে আমি লেসনটা নিচ্ছি না, তখন না আমি চিন্তা করতাম না যে আমার এই জিনিসটা হয়তো বা লস হচ্ছে বা এটা স্যাক্রিফাইস করতেছি। আমার মানে কনসেপ্টটা থাকতো যে আমাকে এটা লার্ন করা লাগবে, লেসনটা নেওয়া লাগবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফ্যাক্ট যে ডেডিকেশন থাকলে না স্যাক্রিফাইস এই জিনিসটা আসলে তখন মাথায় আসে না কখনো কারো। আমার মতে এটা আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটা হচ্ছে অন্ধ একটা ডেডিকেশন ছিল, একদম ব্লাইন্ড ডেডিকেশন যেটাকে বলে, যে আপনি কখনো চিন্তা করেননি। না, আমি অ্যাকচুয়ালি ওই সাইড নিয়ে চিন্তা করি না, আমি লার্ন করবো, এটাই ছিল মেইন। আমরা আমাদের অ্যালবামের সব কাজ আমরা নিজেরা করছি। আমাদের কোনো স্পন্সর ছিল না, আমাদের কোনো রেকর্ড লেভেল ছিল না। আমি অনেক অনুসন্ধান করে বের করলাম যে বাংলাদেশে একটা ওয়েলকাম, ওরাই একমাত্র একটা যারা সিডিগুলো প্রডিউস করে। দেন আমি চিটাগং থেকে তুর্যকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে এবং ফিজিক্যালি মিট করতে পাঠাই। আমাদের এখন অ্যালবাম কাভার মানে এটা কিভাবে বের করব, তো আমি আমাদের চিটাগং একদম যেখানে বই প্রেস হয়, বিয়ের কার্ড প্রিন্ট করে, ওখানে গিয়ে তখন আমার কাছে একটা অ্যালবাম ছিল, তো অ্যালবামের কভারটা নিয়ে দেখাচ্ছি এরকম হইতে হবে, এরকম শক্ত হইতে হবে, মানে একদমই যেখানে এটা কোনো মানে প্রফেশনাল বা এরকম কোনো ওরা যে এই জায়গায় অনেক এক্সপিরিয়েন্স এরকম কিছু না। তারপরে আমাদের অ্যালবামের পোস্টার আমরা নিজেরা করছি। তারপরে আমাদের অ্যালবাম লঞ্চিং প্রোগ্রামটা আমরা ঠিকভাবে করতে পারিনি। আমাদের অ্যালবাম লঞ্চিং প্রোগ্রামটা ছিল রাইফেলস করে, এখন মানে তখন রাইফেলস কোড ছিল, এবং এটা এমনভাবে ছিল যে মানে খুবই আনঅর্গানাইজড একটা দোকানের সামনে, একটা সিটি দোকানের সামনে অনেক মানুষ আসতেছে। তো ওই সময়ও মানে কিছু সংখ্যক মানুষ বলতে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের বন্ধু রিলেটিভ, ওদের উপস্থিতির কারণে ওখানে কর্তৃপক্ষ চলে আসে এবং বলে যে
এখানে এত মানুষ থাকতে পারবে না, এবং এটা আমরা যা শুরুও করতে পারিনি, আমাদেরকে ওখান থেকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি শেষ করতে, তো আমরা কোনোভাবে আনুষ্ঠানিকভাবে শেষ করে ব্যাক করি, বাট আমরা অনেক সেলিব্রেট করতে থাকি। তো আমাদের সিডি নিজেরা হাতে গিয়ে আমরা মার্কেটে গিয়ে সিডি ডিস্ট্রিবিউট করি, কারণ আমরা তো কোনো লেভেলের সাথে কন্ট্যাক্ট করি না। সো মজার বিষয় হচ্ছে যে আমাদের সিডি সব তো আলহামদুলিল্লাহ মানুষজন কিনছে, কিন্তু আমরা ওই সিডির টাকাগুলো পাইনি, কারণ আমরা তো অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটর না। তো আমাদের পক্ষ থেকে আবার ওই দোকানে গিয়ে কালেক্ট করে টাকাটা কালেক্ট করা, এই জায়গাটা ছিল না। হ্যাঁ, তো 2 বছর পর আমি একটা মার্কেটে গিয়ে দেখি যে ওখানে যে সিডির দোকানগুলো সবগুলো মোবাইলের দোকান হয়ে গেছে। ওখানে এখন আমি কাকে গিয়ে কি জিজ্ঞাসা করব, সেটা সব জায়গায় একই অবস্থা। একটা দোকান আমি পাইছি, সেওতি দোকানটার নাম, চিটাগংয়ে। আমি তাকে বললাম যে 2 বছর আগে আপনার এখানে আমরা কিছু সিডি দিছিলাম, আপনার কি মনে আছে? এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে যে আমরা একদম রুটলি কাজ করে গেছি, এবং আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে আমরা আরো অনেক বেশি সন্তুষ্ট, কারণ আমরা একদম খুব ভেতর থেকে দেখছি একটা একদম যেই প্রতিকূলতাগুলো ফেস করতে হয়, এগুলো আমরা একদম চোখের সামনে দেখে ফেস করছি। আমি না এখনো স্টান্ড, বিকজ এতদিন পর্যন্ত আমার একটা ধারণা ছিল অ্যালবাম সোল্ড আউট, সো ইট মিনস দ্যাট ইট ওয়াজ সাকসেসফুল। বাট আজকে প্রথম আমি যখন এটা শুনলাম, I actually don't know what to say, কারণ if you guys did not get the money for the CDs, then sold out মানে I'm sorry, আমি না জাস্ট প্রসেস করতে পারলাম না জিনিসটা। I'm so sorry guys, মানে this is just sad. This is really sad. I'm really sorry. Anyway, what we're going to do is we're going to jump into a song. আমি না এখনো মানতে পারতেছি না জিনিসটা। Did you guys, so you guys are never going to get it? কখনো পাবেন না। অ্যাশেজ তো বেসিক্যালি একদম বলা যায় শূন্য থেকে শুরু করছে। হ্যাঁ, উই হ্যাভ ফ্রম আমাদের তখন ওরকম টাকা পয়সাও নাই যে কোন রকমের সবাই মিলে একটা জাস্ট অ্যালবাম করলাম, মানে তেমন কোনো অর্গানাইজ করতে পারি না ঠিকমতো। আচ্ছা, তো এখন আমাদের জন্য এটা পুরো ড্রিম করেছে, যে এরকম আমরা চিন্তা করি নাই 5 বছর আগে। অনেক কষ্ট, অনেক সাধনা। একটা কথা বলি, এটা হচ্ছে যে ন্যাশনাল অডিটোরিয়ামে মনে হয় না আমাদের অ্যালবাম বের করার পরে প্রথম কনসার্ট সম্ভবত, তাই নাকি? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। হ্যাঁ, তো ওই কনসার্টে অনেক বড় বড় লাইন আপ ছিল। যাই হোক, আমাদের সুযোগ হয়েছে। তো ওটা আমাদের প্রথম কনসার্ট। তো হঠাৎ করে ওই অডিয়েন্সের ভেতর থেকে, সামনে থেকে 2 জন কি 3 জন, ওরা আমাদের একটা কি 2টা গান রিকোয়েস্ট করতেছে। আমার মনে হচ্ছে যে আমার ভিতরটা খালি হয়ে গেছে। আমি ওদের দিকে তাকাচ্ছি যে ওরা কে, এটা আন্ডারগ্রাউন্ড শো ছিল, এবং ওরা কিভাবে এই গানগুলো শুনছে। হ্যাঁ, তো শো শেষ হওয়ার পর আমি ওদেরকে খুঁজতেছি, মানে ওরা আমাকে খুঁজতেছে না, আমি ওদেরকে খুঁজতেছি। উল্টা। That is such a sweet story. Oh, that is so sweet. আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কেন I can't be professional. হ্যাঁ, সো আমরা এখন গানে যাচ্ছি। আমরা এখন পরবর্তীতে কোন গানটা শুনছি? তুমি তা আমাকে ধরো, তা আমাকে ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। তুমি তা আমাকে ধরো, তা আমাকে ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। জটিল করলে জটিল হবে। মাথার ভেতরে গাজা ঘুরে, গাজার ভেতরে মাথা ঘুরে। ওরে
মাছে আমার কাছে কবিতা চাইতা, তুমি মাছে মাছে আমার কাছে কবিতা চাইতা, আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম, আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম। মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে? জটিল করলে জটিল হবে, সহজ করলেই সহজ। মাথার ভেতরে গাজা খুঁড়ে, গাজার ভেতরে মাথা, গাজার ভেতরে মাথা খুঁড়ে তামাক বৃক্ষের পাতা। তুমি মাছে মাছে আমার কাছে তোমারে চাইতা, তুমি মাছে মাছে আমার কাছে আমারে চাইতা, আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে, আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে। মনের বিরুদ্ধে কি নিজের দেয়া যায় রে? জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। মাথার ভেতরে গাজা খুঁড়ে, গাজার ভেতরে মাথা, গাজার ভেতরে মাথা খুঁড়ে নেশা কেটে গেলে, নেশা কেটে গেলে, নেশা কেটে গেলে, নেশা কেটে গেলে। আরেকবার করি। নেশা কেটে গেলে, নেশা কেটে গেলে, নেশা কেটে গেলে, নেশা কেটে গেলে। থ্যাংক ইউ। That was epic. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you so much. পাবেল ভাই, এখন আমাকে নিয়ে তো লাভ নেই। যখন আমি গান গাচ্ছিলাম তখন তো ক্যামেরা একটাবারও আমার দিকে আপনি ঘুরাইলেন না। এত সুন্দর করে গাইলাম আমি, এটা কোনো কথা? তাও যদিও পাবেল ভাই আমাকে কানমলা দিবে বের হইলে। সো ইয়েস, আই থিংক আমরা মানে দিস ওয়াজ সো লাভলি, দিস ওয়াজ সো লাভলি। ফাইনালি আপনি গাইছেন। হ্যাঁ, আমি ভয়ে আছি, আপনি দেখেন বাইরে হওয়ার পরে পাবেল ভাই একদম গানটা মলে দিবে। বাট এই গানটা নিয়ে একটু একটু জাস্ট বলে, আপনি উঠে যাচ্ছেন, আপনি কোথায় রওনা দিচ্ছেন আমি বুঝলাম না তো। মানে দিস ওয়াজ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল সং অফ অ্যাশেজ, তাই না? সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি ছিল এই গানটা নিয়ে। আপনারা কি জানতেন যে True. এটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, নাকি কিছুটা জিনিসটা ছিল যে হ্যাঁ করুক, ডাজন্ট ম্যাটার? মানে হোয়াট ওয়াজ দ্য মেন্টালিটি বিহাইন্ড দিস সং? ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি জানি যে এই গানটাতে আমি কি করতে চাচ্ছি এবং আমার পয়েন্ট অফ ভিউটা কি। লাইক অনেকে বলে যে এই গানে গাঁজা শব্দ কেন বা তামাক পাতা কেন। Right. আমি যদি বলি যে আপনি যদি হত্যার বিচার চান, হত্যা শব্দটা কিন্তু ব্যবহার করতে হয়, তাই না? আপনি ধর্ষণের বিচার চাইলেও ধর্ষণ ওয়ার্ডটা ইউজ করতে হয়। তার মানে হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ভিউটা থাকা উচিত ওয়ার্ডের উপর না, মিন ওয়ার্ডটা কি মিন করতেছে সেন্টেন্সটা, হ্যাঁ সেটার উপর। এবং সেটার আনসারটা ইউটিউবে আমাদের গানটার অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, একদম ডিটেইল। ওইটা একদম ডিটেইলি বলা আছে, এমন না যে এটা আমরা অনেক লুকাই লিখছে, এটা প্রচার করি নাই বা জানাই নাই, এটা অ্যাকচুয়ালি জানানো হয়েছে। এর বাইরেও গানটা এত বেশি মানুষের কাছে পৌঁছেছে, হয়তো বা সবার কাছে এটা পৌঁছায়। বাট আমি যদি খুব সংক্ষেপে বলি, এটার সংক্ষেপের মানে মিনটা হচ্ছে যে আমাদের প্রত্যেকজনের ভিতরে দুইটা সত্তা থাকে, ভালো সত্তা এবং খারাপ সত্তা। একটা কিছু করার আগে লাইক এটা কি করবো, আরেকজন বলে করো, একজন বলে না করিও না। হ্যাঁ, সো এইটা হচ্ছে যে গানটা শুরু এইভাবে, লাইক একজন বলতেছে যে তুমি তামাক ধরাও, আরেকজন বলতেছে হ্যাঁ ধরাইও না, যে এই পয়েন্ট অফ ভিউ। এবং এটা হোক, এটা যদি এটাতে কেউ ইনভলভ হয়ে যায়, এটার তার লাইফে কি হয়, হ্যাঁ লাইক এই মাথার ভেতর গাজা ঘুরে, এটা একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু গাজার ভেতর মাথা ঘুরে এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা এক ধরনের হ্যালুসিনেশন বা বিকৃত মস্তিষ্কের যে ব্যাপারটা, এটা আপনি যখন এটাতে ইনভলভ হবেন তখন এটাই হবে, এই জিনিসটাই গানে। এবং আপনি যখন
কোরাসটা যখন শেষ হয় তার পরের লাইনটাই হচ্ছে নষ্ট করে মন, মানে আপনি এটার পরে এটা আপনাকে নষ্ট করবে, এবং এটা হচ্ছে যে একটা খুব সাময়িক সময়ের জন্য, নেশা কেটে গেলে এই জিনিসটা কেটে যায়। তুমিও কেটে যাও। একদম ডিটেইল, খুব ভেরি ক্লিয়ারলি এটা জানানো হয়েছে, জানানো আমাদের পক্ষ থেকেই জানাইছি। সো এরপরেও ওই যে যেটা বলা, যে Controversy। এত বেশি মানুষের কাছে পৌঁছাইছে, এক একজন হ্যাঁ, এক এক ভাবে নিয়েছে এটা তো খুব গানটা, স্বাভাবিক হ্যাঁ ব্যাপার। সেই কারণে হয়তো বা এই গানটা নিয়ে এত সমালোচনা। This was one of my favorite tracks of yours and thank you for ending the show. সায়েম ভাই, হ্যাঁ মানে আপনি তো মানে কি বলবো, থ্যাংক ইউ অ্যাশেস আজকে রেডিও নেক্সট 93.2 FM কে ঈদের এই তৃতীয় রাতের সময় দেবার জন্য। ছোট্ট করে সবাই একটু বিদায় নিয়ে নিব আমরা, লাইভে যারা দেখছেন আমাদের কাছ থেকে। আমরা ভাইয়ার কাছ থেকে শুরু করছি, ক্রনিক্যালি আমরা বাই বাই বলবো। ভাইয়া বাই বাই থেকে দুটা ওয়ার্ড বেশি বলবো। থ্যাংক ইউ রেডিও নেক্সট আমাদেরকে ইনভাইট করার জন্য। আর আমরা সত্যি খুব এনজয় করছি এই শোটা, এবং রিয়েলি ইউ আর এভরিওয়ান ডুইং ভেরি গুড, আর আমরা খুব এনজয় করছি শোটা। থ্যাংক ইউ রেডিও নেক্সটকে। আমরা অনেক দিন না, অ্যাকচুয়ালি অনেক বছরই মনে হয়ে গেছে যে রেডিওতে আসা হয়নি। অ্যাকচুয়ালি অলসতা বা হয়ে ওঠে না জায়গাটাই বেশি ছিল, বাট এই মানে সিরিয়াসলি এই শোটা করার পর মনে হয়েছে যে না, আসলে ভুল ছিল। সামনে হয়তো আবার যদি আমাদেরকে নক করা হয় আমরা অবশ্যই আসবো। Right, so আমি thank you জানাবো Radio Next কে, and I would also like to thank Pavel Bhai for inviting us, and Armin for doing a great job as always, and everyone involved in this room, Sound, Mr. Sound, Shaun Bhai, he did Saim Bhai, না পাশে পাশে হচ্ছে Saim Bhai, Sound হচ্ছে Shaun Bhai. So Shaun Bhai, he did a great job with the sound, and Saim Bhai as well. So thanks for having us. শাওন ভাইয়ের জন্য একটা বড় একটা হাততালি হোক। অনেক ভালো একটা সাউন্ড ছিল। Jos. থ্যাংক ইউ রেডিও নেক্সট ফর ইনভাইটিং আস, এন্ড সবাই সেফলি স্কুল ছিল থাকবেন। নাকি এখানে? না, স্কুল ছিল না। আর ঈদের টাইম বেশি বেশি মাংস খাবেন, আর ঈদটা সুন্দর করে সেলিব্রেট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রেডিও নেক্সট, জি। পাবেল ভাই, শাওন ভাই, সাইম ভাই, and you, জি, আমার নামটা কি বলেন? Amrin, right? Armin. জানতাম তো, এত সুন্দর করে হোস্টিং করলাম, কিন্তু এখন লাস্টে শুনতে হলো আমরিন। আচ্ছা যাই হোক, সরি, আই এম জাস্ট কিডিং, আই জাস্ট লাভ ডুইং এই দ্যাট। তো ঈদের সময় এনজয় দ্য ভ্যাকেশন। থ্যাংকস ফর হ্যাভিং ওকে, আস। থ্যাংক ইউ সো মাচ। ভ্যাকেশন শেষ, আজকে তৃতীয় দিন না তৃতীয় রাত। সো থ্যাংক ইউ সো মাচ রেডিও নেক্সট যারা এতক্ষণ ছিলেন, অনেক অনেক ভালোবাসা সবসময়। অফকোর্স রেডিও নেক্সট 93.2 FM এর সঙ্গে থাকবেন। দিস ইজ আরমিন সাইনিং অফ। গুড নাইট, বাই বাই, টুডলস, টাটা।